আকবার। আপোষহীন বিপ্লবী ওসমান হাদিকে চোখের জলে বিদায়, জানা যায় প্রধান উপদেষ্টা সহ লাখো মানুষের অংশগ্রহণ। চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় কবির সমাধির পাশে। এবার জুলাই অভ্যুত্থান নিয়েও প্রতারক চক্রের মামলা বাণিজ্য। আদালত থেকে নথি চুরি করে ৩ ভুয়া অভিযোগ, চাঁদাবাজের কথা জানিয়ে জনপ্রতিনিধির সাক্ষ্য। আর্থিক খাতের জরাজীর্ণ পরিস্থিতি উন্মোচনের বছর ২০২৫। বড় চ্যালেঞ্জ খেলাপি ঋণ আদায় ও আমানতকারীদের ব্যাংকে ফেরানো। রেমিটেন্স বাড়িয়েছে রিজার্ভ, কমেছে মূল্যস্ফীতি। বিপর্যয়ের মুখে ঢাকা চট্টগ্রাম রুটের কন্টেইনার পরিবহন। রেলের 4টি ইঞ্জিনের প্রয়োজন হলেও মিলছে মাত্র একটি। জটলা বাড়ছে বন্দরের আশপাশের এলাকায়। এবং চলন্ত ফেরিতে হঠাৎ চালু হয়ে যায় ট্রাকের ইঞ্জিন। নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ডুবল 5টি যানবাহন, 3 জনের মৃত্যু, পরিবারের শোকের মাতম। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। আপোষহীন বিপ্লবী ওসমান হাদিকে চোখের জলে বিদায় জানালেন লাখো মানুষ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। জানাজায় ইমামতি করেন হাদির বড় ভাই। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, যতদিন বাংলাদেশ থাকবে সবার বুকে থাকবেন ওসমান হাদি। যে সংসদে জনতার প্রতিনিধি হয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন শরীফ ওসমান হাদি, সেই প্রাঙ্গণেই তাকে বরণ করতে সকাল থেকে লাখো জনতার ভিড়। বিক্ষুব্ধ জনতার দীর্ঘ অপেক্ষা শেষে তিনি এলেন। তবে আজ কোনো বিপ্লবের বাণী শোনালেন না এই আজন্ম বিপ্লবী। একেবারে নীরব নিথর দেহে তিনি উপস্থিত হলেন বিপুল জনসমুদ্রে। গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা। জনতার স্লোগান তরঙ্গ যেন প্রকম্পিত করছে চারদিক। মাথায়, হাতে, বুকে, পিঠে লাল সবুজের পতাকা নিয়ে দৃপ্ত উচ্চারণ, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব। আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় কে নেই, দল মত নির্বিশেষে লাখো জনতার অশ্রুসিক্ত উপস্থিতি। জানাজায় অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অংশ নেন ছাত্র জনতা। দুপুর 2:15 শুরু হয় জানাজা। ইমামতি করেন শহীদ ওসমান হাদির বড় ভাই মাওলানা আবু বকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিকল্পনাকারী হাদিকে খুনের পেছনে একজন নয়, পুরো চক্র কাজ করেছে অভিযোগ করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, 24 ঘন্টার মধ্যে খুনিকে ধরতে সরকারের তৎপরতা উন্মোচন করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খোদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। এ সময় শহীদ হাদির বড় ভাই বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বার্তা দিয়ে গেছেন আপোষহীন এই বীর যোদ্ধা। হাদির স্বপ্নের ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আশাবাদ ব্যক্ত করেন ধর্ম উপদেষ্টা। আধিপত্যবাদ বিরোধী একটা ইনসাফ ভিত্তিক সমাজ যে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন, তার পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন। শহীদ ওসমান হাদি তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য মেসেজ দিয়েছিলেন কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। প্রধান উপদেষ্টা বলেন, হাদিকে বিদায় দিতে নয়, বরং তার প্রতি ওয়াদাবদ্ধ হতে জড়ো হয়েছি। হাদি হারিয়ে যাবে না, তার মন্ত্র নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি,
তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি। ভালোবাসা আর অশ্রুসিক্ত নয়নে প্রিয় হাদিকে বিদায় জানান আগত মানুষ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বিদ্রোহী কবির সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপোষহীন বিপ্লবী শরীফ ওসমান হাদি। এদিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের নেতারা জানান 24 ঘন্টার মধ্যে হত্যায় জড়িতদের আইনের আওতায় না আনলে রোববার কঠোর কর্মসূচি দেওয়া হবে। মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই। একজনের বিদ্রোহ ছিল তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে, আর অন্যজন লড়েছেন ইনসাফের জন্যে। সময়, প্রেক্ষাপট আর পথ আলাদা হলেও মৃত্যুর পর একই মাটিতে নীরব সহাবস্থান বিদ্রোহী কবি ও আপোষহীন বিপ্লবীর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়েছে শহীদ বিপ্লবী শরীফ ওসমান হাদিকে। সহযোদ্ধারা বলছেন, ইনসাফের পক্ষে লড়াইয়ে ধরেছিলেন প্রাণের বাজি। হাদির কণ্ঠ অনুগত হয়নি ক্ষমতা, লোভ কিংবা ভয়ের কাছে। মৃত্যুর আগ পর্যন্ত বজ্র কণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় আধিপত্যবাদ, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে। আমাদের সরকার যদি ভালোভাবে কাজ করতো তাহলে এই হত্যাকাণ্ড কিন্তু আজকে ঘটতো না। এই আমার হাদি ভাইকে মারে নাই, শুধু বাংলাদেশের মানচিত্র ক্ষত করেছে। এদিকে ওসমান হাদির দাফন শেষে শাহবাগ মোড়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ অনেকে। বিচার দাবিতে স্লোগানে প্রকম্পিত হয় চারপাশ। 24 ঘন্টার মধ্যে হত্যায় জড়িতদের আইনের আওতায় না আনলে রোববার কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান নেতারা। আগামীকাল 5টা 15-এর মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে আমরা আবার এখানে আসবো। আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে হাদি প্রেরণা হয়ে বেঁচে থাকবেন বলেও জানান নেতারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদির জানাজা দাফনে ঢল নামে লাখো মানুষের। নির্ধারিত সময়ের আগেই জড়ো হন সর্বস্তরের মানুষ। ঢাকার বাইরে থেকেও আসেন অনেকে। আপোষহীন বিপ্লবীর আবেগ ঘন শেষ বিদায় নিয়ে তানভীর হাসান মেঘের রিপোর্ট। একটি জানাজা আর লাখো মানুষের নীরব শোক। পুরো রাজধানী জুড়ে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা ওসমান হাদির প্রতি। শনিবার বেলা 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকাল থেকেই মানুষের ঢল নামে মানিক মিয়া এভিনিউয়ে। নির্ধারিত সময়ের আগেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো হতে থাকেন। ভিড় সামাল দিতে প্রতিটি প্রবেশপথে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। সাধারণ মানুষকে তল্লাশি করে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সংসদের দক্ষিণ প্লাজার গেট দিয়ে ঢোকার জন্য সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন হাজারো জনতা। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে জানাজায় অংশ নিতে ছুটে এসেছেন অনেকে। যে যেভাবে পেরেছেন সময়ের আগেই পৌঁছানোর চেষ্টা করেছেন। জানাজায় সর্বকালের শ্রেষ্ঠ গণজামায়াতের কথা উঠে আসে তাদের কণ্ঠে। পাবনা ঈশ্বরদী থেকে গতকালকে এসেছি। আমি ওসমান হাদি সাহেবের জানাজার জন্য আসছি। প্রত্যেক যুগে যুগে এরা জন্মগ্রহণ করে না। আফটার এ লং টাইম ওসমান হাদি বর্ন ইন দিস কান্ট্রি। গুলি করে সে হাদিকে শেষ করে নাই, বরং হাদির জাগরণ পুরা 18 কোটি মানুষের অন্তরে ঢুকিয়ে দিয়েছে। বিপ্লবী নেতার জানাজার কারণে মানুষ নিবেদিতভাবেই ইমানি বলিয়ান হয়ে আজকে এখানে সবাই আসছে। হাদি কোটি বছর একটা জন্ম নেয়, সবাই ভালোবাসে এবং হৃদয়ের। বেলা 2টার পর অনুষ্ঠিত হয় জানাজা। পুরো মানিক মিয়া এভিনিউ রূপ নেয় জনস্রোতে। অংশ নেন লাখো জনতা। ওসমান হাদিকে হত্যা করে কোনোদিনও ভারতের আধিপত্যবাদ বাংলাদেশে কায়েম করতে পারবে না। বাংলাদেশের ইতিহাসে কখনো এমন হয় নাই যে একজন মানুষের জানাজায় লক্ষ লক্ষ মানুষ এইভাবে জানাজায় অংশগ্রহণ করেছে। পরে সংসদের দক্ষিণ প্লাজা থেকে ওসমান হাদির মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। জাতীয় কবির সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হন আপোষহীন বিপ্লবী। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।
দেশি বিদেশি ষড়যন্ত্রের সমুচিত জবাব দিয়ে গণতান্ত্রিক উত্তরণ সহজ করতে পারলে আপোষহীন বিপ্লবী হাদির আত্মত্যাগকে সম্মান জানানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানাজায় অংশ নিয়ে আবেগকে শক্তিতে পরিণত করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। দেশীয় এবং বিদেশীয় সকল চক্র যারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে চায়, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তাদেরকে আমরা সমুচিত জবাব দেব গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহজতর করে। তাহলেই শহীদ ওসমান হাদির রক্তদানকে, আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারব। ওসমান হাদির মৃত্যুতে দেশ জুড়ে পালিত হয়েছে রাষ্ট্রীয় শোক। সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতেও দেখা গেছে একই আয়োজন। প্রতিবাদের এক বলিষ্ঠ কণ্ঠস্বর ওসমান হাদি, কণ্ঠে ভারতীয় আধিপত্য থেকে মুক্তির স্লোগান। ঘাতকের বুলেট সেই ঝাঁঝালো কণ্ঠ স্তব্ধ করে দিলেও পুরো জাতিকে দাঁড় করিয়েছে এক কাতারে। বৃহস্পতিবার রাতে এই আপোষহীন নেতার মৃত্যু সংবাদে ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। অন্তর্বর্তী সরকারের তরফ থেকে আসে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা। শনিবার দেশজুড়ে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে পালিত হয় রাষ্ট্রীয় শোক। শিক্ষা প্রতিষ্ঠান সহ বেসরকারি প্রতিষ্ঠানে একই আয়োজন। ওসমান হাদিকে যে মেরে ফেলা হলো সেটার সাথে আমরা অত্যন্ত মর্মাহত। আসলে আমরা মনে করি আসলে জুলাইয়ের অভ্যুত্থানকে ওসমান হাদি খুব ভালোভাবে ধারণ করতে। হাদি ভাইয়ের মৃত্যুটা আসলে আমরা কেউই এক্সপেক্ট করি না যে হচ্ছে উনি মারা যাবে বা ওনাদের সাথে এরকম কিছু একটা হবে। একটা নির্দিষ্ট অঞ্চল বা শহর জেলা এরকমের জন্য না, উনি পুরো বাংলাদেশের জন্য। একদিকে নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর, অন্যদিকে এমন প্রতিবাদী কণ্ঠস্বরের অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ সর্বস্তরের মানুষ। ওনার এই মৃত্যুতে আজ খুবই ব্যথিত। নোংরা রাজনীতি আর না হোক, আমরা এটাই চাই। আমরা চাই ভবিষ্যতে এরকম যেন আর কোনো সন্ত্রাসী বাহিনী দেশের উত্থান না হয়। মাত্র ৩২ বছর বয়সে আধিপত্যবাদ বিরোধী যে লড়াই সূচনা করে গেছেন ওসমান হাদি, স্বপ্ন দেখতেন মৃত্যু হলেও সার্বভৌমত্ব রক্ষার সেই সংগ্রাম চালিয়ে যাবেন উত্তরসূরিরা। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদি হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। নিউ ইয়র্কে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, 2026 সালের সংসদ নির্বাচন সামনে রেখে সব পক্ষকে সংযম দেখানো এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন গুতেরেস। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীন বাংলাদেশে প্রথম বিমান বাহিনী প্রধান বীর উত্তম একে খন্দকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে একে খন্দকারের কৌশলগত সিদ্ধান্ত, সাংগঠনিক দক্ষতা ও অটল দেশপ্রেম স্বাধীনতা সংগ্রামকে করেছিল আরও সুসংহত। দেশপ্রেমিক হিসেবে তার কর্ম, চিন্তা ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা। শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে 2 সপ্তাহ থেকে লন্ডনের পথে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। শনিবার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। আগামী 25 ডিসেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে আবারও দেশে ফেরার কথা রয়েছে ডাক্তার জুবাইদার। এদিকে দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে 2 সপ্তাহ থেকে আবারও লন্ডনে ফিরে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। শনিবার সকালে বাংলাদেশ ছাড়েন তিনি। বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল 8টা 40 লন্ডনের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এর আগে সকাল 7টা 10 ধানমন্ডির বাবার বাসা থেকে জুবাইদা রহমান বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেন। পুরো যাত্রাপথে তার গাড়িবহর ঘিরে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ডাক্তার জুবাইদার সঙ্গে এ সময় তার পরিবারের সদস্যরাও ছিলেন।
লন্ডনে যাওয়ার 4 দিন পর 25শে ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আবারও দেশে আসার কথা রয়েছে ডাক্তার জুবাইদা রহমানের। নির্বাসিত জীবন পেরিয়ে 17 বছর পর সপরিবারে সেদিন দেশে ফিরবেন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, সপরিবারে ঢাকায় আসার প্রস্তুতি হিসেবেই ডাক্তার জুবাইদা রহমান লন্ডনে গেলেন। একজন বধূই একটা বাড়ির সবচেয়ে মানে হয় আর কি, মানে হেড আর কি, কর্ত্রী। উনি যদি ফেরার টাইমে না থাকেন তাহলে টুকিটাকি জিনিসপত্র এগুলো তো আর বাড়ির কর্তা পাবে না, তাই না? এই জন্য ওনার যাওয়া। উনি ইনশাল্লাহ 25 তারিখে আমাদের প্রিয় নেতা, মানবিক নেতা জনাব তারেক রহমানের সাথেই ফিরবেন। তিনি আরও জানান, তারেক রহমানের ফেরা উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। যে বাসায় তারেক রহমান সপরিবারে উঠবেন সে বাসা সম্পূর্ণ প্রস্তুত না হলে গুলশানে মায়ের বাসা ফিরোজায় উঠতে পারেন বলেও জানান রুমন। ওনার নিজস্ব কোনো বাড়ি নাই, কিন্তু যে বাড়িটা ওনার জন্য প্রস্তুত করা হচ্ছে সেটার কাজ যদি শেষ না হয় তাহলে ফিরোজায় ওনার মা অসুস্থ হওয়ার আগেই 2-3টা রুম রেডি করে রেখেছেন। যদি আমার ছেলে কোথাও না উঠতে পারে যেন আমার পাশেই থাকতে পারে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গত 5 ডিসেম্বর দেশে এসেছিলেন ডাক্তার জুবাইদা রহমান। এর আগে লন্ডন থেকে চলতি বছরের মে মাসে শাশুড়ি বেগম জিয়ার সঙ্গে 17 বছর পর দেশে এসেছিলেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার সব ষড়যন্ত্র বিফল হবে। এদিকে চূড়ান্ত প্রার্থী তালিকার কাজ দ্রুতই শেষ হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া একটি গোষ্ঠী মবের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থীদের দিক নির্দেশনামূলক কার্যক্রম চালাচ্ছে বিএনপি। তৃতীয় দিনের কার্যক্রমের উদ্বোধনী শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী নির্বাচনে জনগণের কাছে দলের যে বার্তা দেওয়া দরকার সেসব বিষয়ে আলোচনা হয়েছে। তারেক রহমান সাহেবের যে বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, যে রূপরেখা, এগুলো জনগণের সামনে তুলে ধরার বিষয় আছে। আগামী নির্বাচনকে সামনে রেখে যে কথাগুলো বলার দরকার একটা গাইডলাইন দলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এদিকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের ফেরার দিনের লাখো জনতার সমাবেশ দেশের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র বিফল করার কঠিন বার্তা দেবে। যদি কেউ মনে করে যে দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচাল করতে পারবে, তাদের সেই ধারণা ভুল। লক্ষ লক্ষ জনতার সমাবেশের মাধ্যমে আমরা জাতিকে একটা মেসেজ দিতে পারবো যে এই দেশে কোনো ষড়যন্ত্র কখনো দানা বাঁধতে পারবে না। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গোপীবাগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, ষড়যন্ত্রকারীদের বিষয়ে বিএনপি হাত পা গুটিয়ে বসে থাকবে না। বিএনপি কখনো খুন, জখম, হত্যাকাণ্ড, মবের রাজনীতিতে বিশ্বাস করে না। তার অর্থ এই নয় যে বিএনপি হাত পা গুটিয়ে বসে থাকে। 25 ডিসেম্বর যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, বাংলাদেশের দুর্বল কোনো ব্যাংক কিনতে চীনা দূতাবাসে চেম্বারের প্রস্তাব। সহজ হবে লেনদেন, সাশ্রয় হবে কয়েক ধাপের মুদ্রা পরিবর্তনের খরচ, ডলারের ওপর চাপ কমার আশা। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত 6 শান্তিরক্ষীর মরদেহ আনা হলো দেশে। সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের মরদেহ দেশে আসে। ঢাকা সেনানিবাসে জানাজার শেষে গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় হবে তাদের দাফন। সুদান থেকে দেশে ফিরল সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো 6 শান্তিরক্ষীর মরদেহ। নানা প্রতিকূলতায় সুদানে দায়িত্ব পালনের সময় গত 13 ডিসেম্বর আবেই সীমান্তে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় 6 সেনা সদস্য শহীদ হন। শনিবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শহীদদের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মরদেহ গ্রহণ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। পরে 6 শান্তিরক্ষীর মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টারে করে পাঠাবে সেনাবাহিনী। সেখানেই সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে।
13 ডিসেম্বরের হামলার ঘটনায় আহত হন আরও 8 শান্তিরক্ষী। তারা কেনিয়ার রাজধানী নাইরোবিতে আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই বাংলাদেশের একটি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। দেশটির অবকাঠামোগত উন্নয়ন সাধন, সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে ভূখণ্ডকে রক্ষায় ওই ব্যাটালিয়নে কর্মরত ছিলেন নিহত ও আহত সেনা সদস্যরা। বিজয়ের 54 বছর পেরিয়ে যখন 55 বছরে পা রাখল 56,000 বর্গমাইলের বাংলাদেশ, ঠিক সেই মাহেন্দ্রক্ষণে গেল 13 ডিসেম্বর দক্ষিণ সুদানের আবেই সীমান্তে শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় শাহাদাত বরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর 6 সেনা সদস্য। তাদের এই অসম আত্মত্যাগে বিশ্ব দরবারে বাংলাদেশ আরও একবার মাথা উঁচু করে দাঁড়ায়। লাল সবুজের পতাকা বুকে ধারণ করে শান্তিরক্ষীদের এমন আত্মত্যাগ আমরা গভীরভাবে স্মরণ করছি। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এলাকা ভেদে বহুমাত্রিক সমস্যায় জর্জরিত ঢাকা 10। রাজধানীর অন্যতম আধুনিক আসন হিসেবে পরিচিত হলেও জলাবদ্ধতা, মাদক আর কিশোর গ্যাংয়ে বিপর্যস্ত এলাকার মানুষ। তাদের প্রত্যাশা, নিরাপদ জনপদ গঠনে ভূমিকা রাখবেন নির্বাচিত জনপ্রতিনিধি। আসনটিতে বিএনপির শেখ রবিউল আলম, জামায়াতের জসিমউদ্দিন সরকার এবং স্বতন্ত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মধ্যে হতে পারে নির্বাচনী লড়াই। নুরুল আলম নয়ন এবং জাকারিয়া জয়ের ছবিতে হাসান ওয়ালির প্রতিবেদন। ঢাকা 10। ধানমন্ডি কলাবাগানের ঝা তকতকে সড়ক আর সুউচ্চ ভবন দেখলে মনে হতে পারে আসন জুড়ে রয়েছে উন্নত নাগরিক সুবিধা, আর এটি পুরোই বাসযোগ্য জনপদ। কিন্তু ধানমন্ডির মূল সড়ক পেরিয়ে আবাসিক এলাকা কিংবা অলিগলিতে গেলেই চোখ ছানা বড়া। ঢাকার আর 10টা এলাকার মতোই নাগরিক সুবিধা বঞ্চিত ঢাকা 10-এর বাসিন্দারাও। ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, হাজারীবাগ আর কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত আসনটির বড় অংশই রয়েছে অবহেলায়। ঢাকা 7 এবং 2, এরপর এবার ঢাকা 10-এ যুক্ত হয়েছে কামরাঙ্গীরচরের 55 নম্বর ওয়ার্ড। তীব্র গ্যাস সংকট, অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা সহ নানা সংকটে জর্জরিত এই এলাকার মানুষ। ধানমন্ডির আসনে যুক্ত হয় এবার এলাকার উন্নয়নের আশা বাসিন্দাদের। ময়লা জৈমা পানি উঠা যায় রাস্তায়, মানুষ হাঁটতে নামাজ পড়তে যাইতে অনেক কষ্ট। রাতে 3টা বাজে একটু আহে, আবার 1 ঘন্টা খানি একটু থাকে, আবার জায়গা আর তামান দিন গ্যাস থাকে না। যেরকম উন্নয়ন বা সেবা ধানমন্ডির লোকেরা পায়, ঠিক ওরকম সেবা যেমন আমরাও পাই। নিউ মার্কেট, ধানমন্ডি, কলাবাগান সহ অন্যান্য এলাকাতেও জলাবদ্ধতা, অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থা, খেলার মাঠের সংকট সহ রয়েছে নানান সমস্যা। প্রার্থীদের নজরে এসব সমস্যা তুলে ধরছেন ভোটাররা। এলাকাতেও খেলাধুলার মাঠ নেই, তো অবশ্যই আমাদের একটা খেলাধুলার মাঠ প্রয়োজন। জলবদ্ধতাকে প্রধান কারণ দেখিয়ে সমাধান করার জন্য আমরা এই আসনে যে নির্বাচিত হবে তার কাছে আমাদের একটাই আবেদন থাকবে, এলাকার রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান নিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করবে। এই ধরনের প্রতিনিধিত্ব চাই আমরা। আসনটিতে বিএনপি প্রার্থী করেছে শেখ রবিউল আলম রবিকে, দাঁড়িপাল্লার প্রার্থী জসিমউদ্দিন সরকার। অন্যদিকে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে জুলাই গণঅভ্যুত্থানের নেতা, সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মূলত এই 3 প্রার্থীর জমজমাট ভোট যুদ্ধ হতে পারে আসন্ন নির্বাচনে। এবি পার্টি, খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি দলের প্রার্থীও আছেন আসনটিতে। প্রার্থী ঘোষণা করেনি এনসিপি। সুখে দুঃখে ভোটারদের পাশে থাকার কথা বলছেন আসিফ মাহমুদ। মাদক, কিশোর গ্যাংমুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি জামায়াত প্রার্থীর। অন্যদিকে নিরাপদ ও পরিচ্ছন্ন এলাকা গড়তে সব সংস্থার সঙ্গে সমন্বয় করার কথা বলছেন বিএনপি প্রার্থী। চাঁদাবাজি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনাই আমাদের অন্যতম প্রতিশ্রুতি। মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের স্পৃহাকে বাস্তবায়ন করাটাই হবে অন্যতম লক্ষ্য। এই আসনের জনগণের সকল সমস্যা নিয়ে স্পেসিফিক ভাবে এবং বিস্তারিতভাবে জনগণকে সাথে নিয়ে কাজ করব। ড্রেনেজ সিস্টেম, বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকরণ করার প্রয়োজন আছে। মাদকের প্রভাবে এলাকা, মহল্লা, ইভেন পরিবার লেভেলও মানুষ খুব অতিষ্ঠ। এই বিপদগামী গোষ্ঠীকে ফিরিয়ে আনার জন্য তাদের কাছে কোনো আশার কিছু তারা শুনতে পায়নি। আমরা আশারও দেখিয়েছি। লেক অঞ্চলটা অনিরাপদ, অপরিচ্ছন্ন, এটাকে আরেকটু ব্যবহার উপযোগী করা। খেলার মাঠগুলি এখনো পর্যন্ত পরিত্যক্তর মতো হয়ে আছে। আবার কিছু কিছু মাঠ হচ্ছে কিছু কিছু মানুষ কুক্ষিগত করে রেখেছে, সেগুলি ব্যাপারে আমি কনসার্ন আছি। 3,88,000 ভোটারের জনপদে রয়েছে বড় কাপড় এবং চামড়াজাত পণ্যের বাজার, ঢাকা কলেজ, বিজিবি হেডকোয়ার্টার সহ গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান। শুধু প্রতিশ্রুতি নয়, বরং তা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ প্রতিনিধি চান ঢাকা 10-এর ভোটাররা। প্রত্যাশা, মাদকমুক্ত, ব্যবসা বান্ধব, নিরাপদ জনপদ। আর এসব বিবেচনায় নেই 12ই ফেব্রুয়ারি যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে অপেক্ষায় এই এলাকার মানুষ।
হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। উত্তরের জেলা গাইবান্ধা স্বাদে ভরা মিষ্টি রসমঞ্জরির জেলা নামে পরিচিত হলেও উন্নয়নের মানচিত্রে পিছিয়ে এ জনপদ। শিল্প কারখানা, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা সব খাতেই দীর্ঘদিনের কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত জেলার মানুষ। বন্যা আর নদী ভাঙনের স্থায়ী হুমকির মাঝেও ব্যাপক চরাঞ্চল জুড়ে লুকিয়ে রয়েছে কৃষি ও পর্যটনের বিপুল সম্ভাবনা, যার সঠিক বিকাশ এখনও ঘটেনি। বিপ্লব ইসলামের রিপোর্ট। প্রায় 22 লাখ ভোটারের এ জেলার অর্থনীতির প্রধান স্তম্ভ কৃষি। তিস্তা, ব্রহ্মপুত্র, করতোয়া ও ঘাঘর নদীর চরের উর্বর কৃষি জমিতে বিভিন্ন ফসলের ব্যাপক উৎপাদনের কারণে অনেকে গাইবান্ধাকে ভুট্টা মরিচের জেলা বলেও চেনেন। এ জেলা কৃষি ও রসমঞ্জরির জন্য যেমন পরিচিত, তেমনই পরিচিত উন্নয়ন বঞ্চনার কারণে। পুরো জেলায় নেই কোনো কৃষিভিত্তিক বা ভারী শিল্প কারখানা। একসময় হাজারো শ্রমিকের জীবিকা প্রদানকারী রংপুর চিনিকল দীর্ঘদিন ধরে বন্ধ। বিভিন্ন আন্দোলন, সভা, মানববন্ধন কিছুই খুলে দিতে পারেনি বহু বছরের এ শিল্প প্রতিষ্ঠানটি। শুধু মিলেছে আশ্বাস। কৃষি উৎপাদন যতই হোক, যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা গাইবান্ধার সবচেয়ে বড় সংকট। গ্রামীণ কাঁচা রাস্তা, ভাঙা ব্রিজ আর নদীপথ নির্ভর চলাচল সব মিলিয়ে প্রতিদিন যাতায়াতে ভোগান্তির শেষ নেই। জেলার ব্রহ্মপুত্র নদের বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত একটি সেতু বা টানেলের দাবি বহু দশকের পুরনো, হয়নি স্বপ্ন পূরণ। শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থাও পিছিয়ে উত্তরাঞ্চলের এ জেলা। একটি মেডিকেল কলেজ, একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবি ওঠে বারবার, কিন্তু জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি আজও। গাইবান্ধা জেলায় শিল্প, শিক্ষা, চিকিৎসা সব দিক থেকে পিছিয়ে আছে। যখনই ইলেকশন আসে নেতারা আশা দিয়ে যায়, কিন্তু ভোটের পরে ওনারা স্বার্থ হয়ে গেলে আর এইদিকে ঘুরেও তাকায় না। অ্যাক্সিডেন্ট প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, যার কারণে আমাদের যদি রাস্তাটা উন্নয়ন করা হয় আমরা অ্যাক্সিডেন্টের সংখ্যাও কমাতে পারবো। যুব সমাজের কর্মসংস্থান বাড়াতে গোবিন্দগঞ্জের কাটামোড় এলাকায় একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের ঘোষণা এসেছিল কয়েক বছর আগে। সাইনবোর্ড ঝুলেছে, কিন্তু জমির মালিকানা নিয়ে সাঁওতাল সম্প্রদায়ের সঙ্গে বিরোধে ঝুলে আছে এর বাস্তবায়ন। এখানকার অর্থনৈতিক ব্যবস্থা অনেক পিছিয়ে আছে। সেই জায়গায় উন্নয়ন সঠিকভাবে এগিয়ে নিতে হলে এই বিভিন্ন যে দপ্তরগুলো আছে সরকারি, একসাথে সমন্বিতভাবে এই কাজটাকে এগিয়ে নিতে হবে। দীর্ঘ বঞ্চনার শিকার এ জেলার শিল্পায়ন, কৃষি, যোগাযোগ, পর্যটন সব ক্ষেত্রেই সমন্বিত উদ্যোগ না হলে এ জেলার স্থায়ী উন্নয়ন সম্ভব নয় বলে জানান উন্নয়ন কর্মীরা। শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সব ক্ষেত্রেই গাইবান্ধাবাসীর দীর্ঘ অপেক্ষা উন্নয়ন। কৃষির অপার সম্ভাবনা, চরাঞ্চলের মানুষের অবদান আর পর্যটনের বিশাল ক্ষেত্র সুপরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে বদলে যেতে পারে এ জেলার চিত্র। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। বরিশালে আলোচনার কেন্দ্রবিন্দু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে প্রার্থীও ঘোষণা করেছে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। প্রার্থীরা নানা কৌশলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ভোটাররাও করছেন চুলচেরা বিশ্লেষণ। সুজয় দাস ও সুমন হাসানের ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট। চায়ের দোকানে রাজনীতির আলাপ, কেননা ইস্তেহার ঘোষণার মধ্য দিয়ে চলতে শুরু করেছে নির্বাচনের ট্রেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার 6টি আসনই এরই মধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। প্রার্থীরা নানা কৌশলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, মন জয়ে দিচ্ছেন নানা আশ্বাসও। মানুষ যাতে শান্তিতে নিরাপদে ঘুমাইতে পারে, শান্তিতে চলাফেরা করতে পারে, সেটা আমরা রক্ষা করার জন্য চেষ্টা করছি। পরিবর্তিত বিশ্বে এক নতুন প্রেক্ষিত তৈরি হয়েছে। এই নতুন প্রেক্ষিতের মধ্যে কি কি সম্ভাবনা তৈরি হয়েছে দেশ, জাতি, জনগণের জন্য, তাকে খুঁজে বের করে সেই অনুযায়ী আমরা আমাদের লক্ষ্য নির্ধারণ করব। সোলার গ্যাস দিয়ে বরিশালের গ্যাস ভিত্তিক শিল্পাঞ্চল তৈরি করে কর্মসংস্থানের যে বিষয়টি, সেটিকে আমরা সর্বপ্রথম গুরুত্বের জায়গায় সবসময় রেখেছি, আন্দোলনের মধ্যেও রেখেছি এবং নির্বাচিত হলে আমাদের কর্মসূচির মধ্যেও সেটি থাকবে। উঠান বৈঠক, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দুর্নীতি মুক্ত মানুষ তারা দায়িত্ব পালন করবে, যারা দেশ গঠনের অঙ্গীকারী হবে তাদের প্রধান অঙ্গীকার। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আল্লাহর রহমতে তারা যা চিন্তা করছে
তার বাহিরেও সফলতা ইনশাল্লাহ জনগণ পাবে। সকল স্তরের যে সমস্যাগুলোকে আমরা অ্যাকোমোডেশন করে একটা আধুনিক মেহেন্দিগঞ্জ, হিজলা এবং কাছিয়াট উপজেলা হিসেবে রূপান্তরিত করার জন্য আমি সর্বাত্মকভাবে কাজ করব। দক্ষিণের জনপদের সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু এখন নির্বাচন। কোন দলের কে প্রার্থী, কেমন মানুষ তিনি, অতীতের রেকর্ডই বাকি, এ নিয়েই শলা পরামর্শে মত্ত ভোটাররা। স্বাস্থ্য খাত দুর্নীতিমুক্ত হোক, শিক্ষা খাতে কোনো দুর্নীতি থাকবে না, অবাধ কর্মসংস্থান থাকবে, দেশের উন্নয়নের জন্য যে সরকার আসবে এই ধরনের একটা সরকার চাই। রাস্তাঘাট, পোল ঘাট করিয়ে টরিয়ে দেয়, যেন মানুষকে যেন দমন করিয়ে দেয়, মাদক বাড়িয়ে গেছে। দালাল মুক্ত অল্প পয়সায় যে ভালো চিকিৎসা নিতে পারি। কাঁচা রাস্তাগুলা একটু উন্নত হয়। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে বরিশালের 6টি আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 23 লাখ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। জুলাই হত্যা মামলার নথি চুরি করে দায়ের হয়েছে 3টি ভুয়া মামলা, এমন অভিযোগ উঠেছে ঢাকার সিএমএম আদালতে। মামলাকে ব্যবহার করে চাঁদাবাজির কথা জানিয়ে সাক্ষ্য দেন স্থানীয় এক জনপ্রতিনিধি। সিনিয়র আইনজীবীর মন্তব্য, শুরু থেকেই জুলাই আগস্ট আন্দোলনের মামলার দায়িত্ব সরকারিভাবে নেওয়া হলে সুযোগ পেত না এসব অসাধু চক্র। হয়রানি বন্ধ করতে গণ অভ্যুত্থানের সব মামলা ও গ্রেফতারের তদন্তের পরামর্শ দেন তিনি। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। লোকজন আসছে গাড়ি নিয়ে, আইসা বলতেছে যে এই যে মামলা হয়েছে, মামলার উকিলের সাথে যোগাযোগ করলে বা এটা তদন্ত হইতেছে, তদন্তকারী লোকের সাথে যোগাযোগ করলে টাকা পয়সা দিলে এই মামলা থেকে আমরা তাদেরকে বাদ দিয়ে দিতে পারব। জুলাই হত্যা মামলা নিয়ে বাণিজ্যের এমন অভিযোগ ওঠে আদালতের এক শুনানিতে। সাক্ষ্য দেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা বাহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অভিযোগের সত্যতা খুঁজতে ঘটনাস্থলে সময় সংবাদ। মামলার পর বাড়ি ছাড়া আসামিরা যোগাযোগ করলে জানান টাকা হাতানো ও ব্যক্তিগত শত্রুতা সহ বিভিন্ন উদ্দেশ্যে মামলা করা হয়েছে। মনে করেন আপনার সাথে আমার শত্রুতা আছে, ওইটা উদ্ধার করার জন্য কি বলছে যে আপনি 10,000 টাকা দেন, 20,000 টাকা দেন, ওর নামটা আমি মামলা দিয়ে দিই। আমার কাছে বলে গেছে এই উকিলের সাথে কথা বললেই, যোগাযোগ করলেই 2 লাখ টাকা দিলেই এই মামলা থেকে নাম কেটে দিবে। জুলাই গণ অভ্যুত্থানে ইফাত, সাগর ও রাসেল হত্যার মোট 3টি মামলা করা হয়। আইনজীবীরা বলছেন একটি চক্র মামলাগুলোর দলিল দস্তাবেজ আদালত থেকেই সংগ্রহ করে, পরে একই হত্যাকাণ্ডকে ভিন্ন ঘটনাস্থল দেখিয়ে করা হয় মামলার আবেদন। জিয়ার শাখার থেকে আমি যদি বলি এই মামলাটার কপি আমাকে দেন বা আমার ফটোকপি লাগবে, আমি ওইখান থেকে ওনারা আমার ফটোকপি দেবে, ওইখান থেকে ফটোকপিটা নিয়ে আমি শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটটা আমি নেব, নেওয়ার পরে ওই মেডিকেল সার্টিফিকেট দিয়ে আরেকটা মামলা করে। অভিযুক্ত 3টি মামলারই বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জোবায়ের আল মাহমুদ। ভুয়া নথিপত্র দিয়ে মামলা দায়েরের জন্য তার কাছে ব্যাখ্যা চান আদালত। এরকম লোক বাংলাদেশে একজন বলতে পারবে ওর তো মামলাই আদেশ হয়নি, আমাদের জায়গা থেকে আপনি মামলা করছেন, তো বাদী উপস্থিত হইতে হওয়ার পরে মামলা খারিজ করে দিচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের সকল মামলা সরকারের পক্ষ থেকে দায়ের হলে প্রতারক চক্রের উত্থান হতো না বলে মন্তব্য সিনিয়র আইনজীবীর। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে যদি সঠিক তথ্য নিয়ে মামলা করা হতো তাহলে আজকে এই চাঁদাবাজিটা চলতো না। প্রত্যেক এলাকায় কারা কারা খেলতেছে, কারা কারা মামলা দিচ্ছে, এরা সবাই ওপেন সিক্রেট। এটা মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি বন্ধ করতে জুলাই আন্দোলনের মামলা ও গ্রেফতারের বিষয়ে তদন্তের পরামর্শ দেন তিনি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই সিলেটের আদালত পাড়ায়। সিসি ক্যামেরার অভাবে কঠিন হয়ে পড়ছে অপরাধী শনাক্ত। এ বিষয়ে গণপূর্ত বিভাগকে চিঠি পাঠিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। দিগেন সিংহের ছবিতে অপু বণিকের রিপোর্ট। সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা ও দায়রা জজ ভবন নিয়ে আদালত পাড়া। প্রতিদিন নানা বিষয়ে চলে বিচার কাজ, অথচ একাধিক গুরুত্বপূর্ণ ফ্লোরে নেই পর্যাপ্ত সিসি ক্যামেরা। সংশ্লিষ্টরা জানায় বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড জুডিশিয়াল ক্যাপাসিটি বিল্ডিংয়ের নিচ তলায় রয়েছে মাত্র একটি সিসি ক্যামেরা। কোর্টের মূল গেটে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত লেখা থাকলেও নেই ক্যামেরা। সেখানে লোহার বাক্সে বেঁধেছে পাখির বাসা, অথচ দেখার কেউ নেই। এই অবস্থায় আদালতে হাজির হওয়া আসামি, আইনজীবী ও বিচারপ্রার্থী, এমনকি দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরাও থাকছেন ঝুঁকিতে। সিঁড়ির পাগুলা কিন্তু চোরের খুলে নিয়ে গেছে, আমাদের লিফটের ফ্যান নিয়ে গেছে। এখানে মূলত যারা বিচারপ্রার্থী আসেন
বা যে সমস্ত আসামিদেরকে নিয়ে আসা হয় তারা অনেক ক্ষেত্রেই দেখা যায় হামলা এবং এমনকি গণমাধ্যম কর্মীরাও এই আসামি পক্ষের দ্বারা হামলার শিকার হয়েছেন। এই কোর্টাঙ্গনে পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা থাকে তাইলে আমাদের জন্য নিরাপত্তা নিশ্চিত হয় এবং বিচার প্রার্থীদের জন্য নিরাপত্তা নিশ্চিত হয়। নতুন ক্যামেরা স্থাপন এবং পুরানো মেরামতের জন্য গণপূর্ত বিভাগকে চিঠি দেয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ আদালত সংশ্লিষ্টদের। বিভিন্নমুখী অপরাধ প্রবণতা এইগুলাকে আইডেন্টিফাই করার জন্য পর্যাপ্ত সিসি ক্যামেরা শুধু আদালত অঙ্গনে না, গুরুত্বপূর্ণ শহরের গুরুত্বপূর্ণ জায়গাতে এরপরে গুরুত্বপূর্ণ মার্কেটে এগুলো পর্যাপ্ত পরিমাণে স্থাপন করা দরকার। চিঠি লেখা হয়েছে আমাদের গণপূর্ত অধিদপ্তরে, আবার সিটি কর্পোরেশনে এই বিষয়গুলো চেয়ে পুলিশকেও বলা হয়েছে আরও ক্যামেরা বাড়ানোর জন্য। তো এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আদালত এলাকায় অন্তত 12টি সিসি ক্যামেরা নষ্ট। নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরার বিকল্প নেই, তাই আদালত পাড়ায় নতুন ক্যামেরা স্থাপন এবং এর রক্ষণাবেক্ষণ করার দাবি জানিয়েছেন বিচারপ্রার্থী এবং সচেতন নাগরিকরা। সিলেট কোর্ট প্রাঙ্গণ থেকে অপু বণিক, সময় সংবাদ। চীন থেকে প্রতি বছর প্রায় 2.5 লাখ কোটি টাকার পণ্য আমদানি করে বাংলাদেশ। দেশটির অর্থে রয়েছে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, অথচ আর্থিক লেনদেনে দেশে নেই কোনো চীনা ব্যাংক। এতে আমদানিতে কয়েক ধাপের মুদ্রা পরিবর্তনে ব্যয় বাড়ছে ব্যবসায়ীদের। এমন প্রেক্ষাপটে দ্বিপাক্ষিক বাণিজ্য সহজ করতে বাংলাদেশের দুর্বল কোনো ব্যাংক কিনে নিতে চায়না দূতাবাসে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ চায়না চেম্বার। অর্থনীতিবিদরা বলছেন চীনা ব্যাংক থাকলে সহজ হবে লেনদেন, চাপ কমবে ডলারের ওপর। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বিশ্বের যে দেশ থেকেই পণ্য আমদানি করা হোক না কেন, বাংলাদেশকে সংশ্লিষ্ট দেশের পণ্য কিনতে হলে প্রথমে টাকা থেকে ডলার, ডলার থেকে সংশ্লিষ্ট দেশের মুদ্রায় অর্থ পরিশোধ করতে হয়। এতে বিভিন্ন চার্জ সহ ব্যয় বাড়ে একাধিকবার। দিন শেষে যার প্রভাব পড়ে পণ্যের মূল্যে। সবচেয়ে বেশি ব্যয় বাড়ে বাংলাদেশের শীর্ষ রফতানিকারক দেশের পণ্য কিনতে। এর মধ্যে মোট আমদানির 25% আসে চীন থেকে। রয়েছে বিনিয়োগ, বাণিজ্য, চিকিৎসা সহ গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশের একক বৃহত্তম অংশীদারিত্ব। কিন্তু আর্থিক লেনদেনে বাংলাদেশে নেই কোনো চীনা ব্যাংক। এতে ভোগান্তিতে পড়েন ব্যবসায়ীরা। যারা আমদানি করে চায়না থেকে, তাদের একটা লেনদেনের একটা ভালো সুযোগ সুবিধা তৈরি হবে। আর নাম্বারটি হলো যে গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো আছে, আপনি জানেন যে চায়নাদের সাথে বাংলাদেশে অনেকগুলো প্রজেক্ট আছে। সেই প্রজেক্টগুলো যে লেনদেন এবং যে আদান প্রদান এবং ফান্ডিংগুলো, এগুলো নিয়ে গভর্নমেন্টের একটা ভালো সুবিধা হবে। প্রেক্ষাপট যখন এমন, তখন ভিন্ন চিন্তা করছে বাংলাদেশ চায়না চেম্বার। সভাপতি জানান, দুদেশের বাণিজ্য সহজ করতে বাংলাদেশের যে কোনো একটি দুর্বল ব্যাংক কিনে নিতে পারে চীন। এছাড়া কারিগরি দক্ষতা বিনিময়ের প্রস্তাবও দিয়েছে চেম্বার। এলসি করতে আমার সরাসরি যাবে, এখানে এলসিতে 1% আমার খরচ কমবে। দ্বিতীয়ত এক্সচেঞ্জ রেট যদি আপনি ফিক্স আপ করে দেন। আরেকটা আমি বলছি, একটা ব্যাংক যে আমাদের যে 20টা ব্যাংকের অবস্থা খারাপ, এখান থেকে একটা খারাপ ব্যাংকে তারা কিনে নিতে পারে। আমি মাস্টার্স করছি, বিএসসি করছি, বিকম করছি, এটা করছি, কোনো আউটপুট নাই। আমি চাচ্ছি, আমি চাইনিজ অ্যাম্বাসেডর সাহেবকে বলেছি যে আপনারা আমাদের এখানে 20টা পলিটেকনিক্যাল স্কুল করে দেন। চীন বাংলাদেশে ব্যাংকিং চালু করলে ব্যবসায়ীরা উপকৃত হবে বলছেন অর্থনীতিবিদরা। চাইনিজ ব্যাংক যদি এখানে থাকে এবং তারা যদি আমাদের ন্যাশনাল রেগুলেশনের চেয়েও বেটার রেগুলেশনে মূলধন দিতে পারে, তাহলে আমাদের হয়তো একটা মুক্তির উপায় হবে। 2024-25 অর্থ বছরে চীন থেকে বাংলাদেশ আমদানি করে $16.63 বিলিয়ন পণ্য। বিপরীতে দেশটিতে রপ্তানি হয় $715.37 মিলিয়ন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আর্থিক খাতকে রাজনীতিকীকরণের চরম ফলাফল আর জরাজীর্ণ পরিস্থিতি উন্মোচনের বছর 2025। একদিকে কার্পেটের নিচে থাকা 6.5 লাখ কোটি টাকার খেলাপি ঋণ, অন্যদিকে আমানতকারীদের আমানত ব্যাংকে ফেরানোর নিশ্চয়তা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাধা বিপত্তি পেরিয়ে রাষ্ট্রের অধীনে হয়েছে প্রথম শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকের সূচনা। বিনিয়োগ মন্থরতায় বেসরকারি খাতে ব্যাংকের ঋণ বিমুখিতা আর রেমিটেন্স বাড়িয়েছে রিজার্ভ, কমেছে মূল্যস্ফীতি। এই প্রথম সরকারের ঝুলিতে যুক্ত হয়েছে একটি ইসলামী ব্যাংক। একই সাথে 5টি ইসলামী ব্যাংকের অবসায়নও ঘটেছে। বছরের সবচেয়ে আলোচিত ব্যাংকটি দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে 20,000 কোটি টাকা মূলধন যোগান দিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে যাত্রা শুরু করে। 75 লাখ আমানতকারী আর 1,47,000 কোটি টাকা খেলাপি। প্রতিবেদনটি আমরা আবারও পরে দেখে নিব। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে কথা বলছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। শহীদ শরীফ ওসমান হাদি আজকে দুনিয়া থেকে চলে গেছেন।
তার যাওয়াটা এইভাবে কেউ ধারণা করেনি। হাদির দুশ্মনেরা কার্যত বাংলাদেশেরই দুশ্মন, কারণ হাদিরা বাংলাদেশের পক্ষে কথা বলতো, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল। হাদিরা আপন সংস্কৃতির কথা বলতো, হাদিদের উচ্চারণ ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে। হাদিরা কোটি তরুণের প্রাণে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই দেশ, এই জাতি আমাদের, দেশ এবং জাতির পাহারাদারি আমাদেরকেই করতে হবে। কোনো কালো চিলকে আমাদের ভাগ্যে আর ছু মারার কোনো সুযোগ আমরা দেব না, এটাই ছিল তাদের অঙ্গীকার। তারা বলেছিল জীবন দিব, তবুও 24 দিব না। এটা কেন বলেছিল আমরা সবাই বুঝি, এটাই তাদের অপরাধ। তারা কারো দিকে অন্যায়ের হাত বাড়ায়নি, কারো উপর জুলুম করেনি। হাদি আজীবন ইনসাফের কথা বলে দিয়েছে, এমনকি বলতে বলতে এটাও বলেছে যে আমার শত্রুর প্রতি আমি ইনসাফ করতে চাই, আমি কোনো শত্রুর উপরেও বেইনসাফি করতে চাই না, এবং কেউ বেইনসাফি করুক সেটাও আমরা দেখতে চাই না। এমনই একটা নির্মল চরিত্রের ছেলে যে আসলেই অনেকের অন্তরে জায়গা করে নিয়েছিল, এবং অনেকের ভালোবাসাটাই সম্ভবত তার জন্য কারো কারো ক্ষেত্রে সহ্য করা কঠিন হয়ে গিয়েছে। এই জন্যেই তারা ষড়যন্ত্র করে দুনিয়া থেকে তাকে উঠিয়ে দিয়েছে। কিন্তু যারা বিপ্লবী, তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না, বরঞ্চ সেই চেতনা আরও ছড়িয়ে পড়ে। গতকালকের জানাজা সারা দুনিয়া প্রত্যক্ষ করেছে, এবং আমরা মনে করি সারা দুনিয়ায় জানাজার সাথে মানসিকভাবে সম্পৃক্ত ছিল। আমরা শপথ নিতে চাই, আল্লাহ তাআলা যে দেশে আমাদেরকে পয়দা করেছেন, এই দেশ, এই জাতির জন্য আমাদের সর্বোচ্চটুকু দিয়েই আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। এবং আমরা আশাবাদী এই জাতি ইনশাআল্লাহ সব ধরনের ফেসিবাদের কবল থেকে মুক্ত হবে, সব ধরনের অন্যায় অবিচার থেকে মুক্ত হবে, বৈষম্য থেকে মুক্ত হবে, দুর্নীতির করাল গ্রাস থেকে মুক্তি পাবে। আমরা দুর্নীতির সেই দুর্ভেদ্য জাল বেড়া একবারেই ভেঙে তছনছ করে দেব। এ পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তাহলেই হাদি এবং হাদিদের আত্মা শান্তি পাবে। এই 24-এ যারা জীবন দিয়েছে, যারা লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা তাদের সকলকেও হাদি সহ শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত পঙ্গু হয়ে বেঁচে আছেন, আল্লাহ তাআলা জীবন্ত এই শহীদদেরকে তার খাস কুদরত থেকে সাহায্য করুন, এবং এই জাতিকে তাদের থেকেই প্রেরণা নিয়ে নিজেদের কর্তব্য আদায়ের তৌফিক দান করুন। আজকে রাজনৈতিক দলগুলোর উপর অনেক বড় দায়িত্ব। দোয়া করবেন প্রিয় দেশকে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই যেন পারস্পরিক ভুল বুঝাবুঝি ভুলে গিয়ে আমরা সামনের দিকে এগোতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। আদর্শ এবং কৌশল দলগুলোর ভিন্নতা থাকবে, সেই লড়াই হোক বুদ্ধিভিত্তিক, সেই লড়াই হোক যুক্তির, এবং সেই লড়াই হোক মানবতার কল্যাণ। দেশ নয়, ব্যক্তি নয়, জাতিই বড় কথা। ব্যক্তি নয়, দল নয়, জাতিই বড় কথা। সেই কথার উপরে আমরা যেন রাজনৈতিক দলগুলো আমাদের পথ রচনা করে সামনে এগোতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমরা বেদনাদায়ক এই হত্যাকাণ্ডে তার মা সহ পরিবারের সদস্যবৃন্দ, তার সংগঠনের সহকর্মীবৃন্দ, এবং তাকে যারা ভালোবাসতেন, যারা আঘাত পেয়েছেন, আমরা তাদের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দিন, সবর দিন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। গতকালের জানাজায় বারবার উচ্চারিত হয়েছে, খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেখানে উপস্থিত ছিলেন, তারা জনগণের পালস বুঝতে পেরেছেন। জনগণের পার্শ্বের প্রতি সম্মান দেখিয়ে অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। যদি এই খুনিরা পার পেয়ে যায়, তাহলে আপনার আমার কারো জীবনই নিরাপদ বলা যাবে না। তবে হ্যাঁ, আমরা খুনিরা খুন করবে তাই বলে আমরা আমাদের দায়িত্ব পালনে অবহেলা করব না, তা হবে।
ওই খুনিদেরকে আমরা পরোয়া করি না। আমরা বিশ্বাস করি যিনি আসমান জমিনের মালিক তিনি আমাদের জীবনেরও মালিক, যিনি আসমান জমিনের মালিক তিনি আমাদের নিরাপত্তারও মালিক। সুতরাং আমাদের জীবন আমাদের নিরাপত্তা মহান আল্লাহর হাতে তুলে দিলাম। আল্লাহ দিন দেশ জাতির জন্য যেভাবে আমাদের জীবন পছন্দ করেন আল্লাহ যেন সেইভাবেই আমাদের থেকে আমাদের জীবনগুলা কবুল করেন। আপনারা দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। অনেক ঘুরে আপনারা কষ্ট করে এখানে এসেছেন। আল্লাহ আপনাদেরকেও আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে জাতির জন্য কল্যাণের পক্ষে, ইনসাফ এবং ন্যায়ের পক্ষে এই দেশকে সব ধরনের ফেসিবাদ মুক্ত করার লক্ষ্যে একসাথে লড়াই করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে কথা বলছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বক্তব্যের এবার দেখে নেব আর্থিক খাত নিয়ে প্রতিবেদনটি। এই প্রথম সরকারের ঝুলিতে যুক্ত হয়েছে একটি ইসলামী ব্যাংক। একই সাথে 5টি ইসলামী ব্যাংকের অবসায়নও ঘটেছে। বছরের সবচেয়ে আলোচিত ব্যাংকটি দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে 20,000 কোটি টাকা মূলধন যোগান দিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে যাত্রা শুরু করে। 75 লাখ আমানতকারী আর 1,47,000 কোটি টাকা খেলাপি ঋণের চাপ নিয়ে। প্রথমে এটা সরকারি ব্যাংক, কাজে কারোর কোনো ভয়ের কিছু নাই। রাজনৈতিক বিবেচনায় ছাড় দেয়ায় বছর শেষে 6.5 লাখ কোটি টাকার খেলাপি ঋণ নিয়ে বিব্রত ব্যাংক খাত। 2 দফায় বিশেষ নীতি সহায়তায় ঋণ খেলাপির তালিকা থেকে নাম কাটাতে ও নির্বাচনী ছাড়পত্র পেতে হাজার খানেক রাজনৈতিক ব্যক্তি, শিল্পগোষ্ঠী ও ব্যবসায়ী বাংলাদেশ ব্যাংকের দুয়ারে। ফলে খেলাপি অর্থ ব্যাংকে ফেরানোর দৌড় নতুন বছরে ব্যাংকগুলোকে পরীক্ষায় রাখবে। এস আলম সহ খেলাপিদের সম্পদ জব্দ করা ও অর্থ পুনরুদ্ধারের চ্যালেঞ্জের সাথে যোগ হবে পাচার হওয়া অর্থ ফেরত আনার চ্যালেঞ্জ। এদিকে সংস্কারের মৌসুম জুড়েই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদের হারে কঠোর অবস্থানে ছিল বাংলাদেশ ব্যাংক। 10.89% দিয়ে শুরু হওয়া মূল্যস্ফীতির বছর শেষ প্রান্তে দাঁড়ায় 8.29%। সুদের হারের কঠোরতা ও রাজনৈতিক সরকারের অপেক্ষার ফলে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ রেটে ছিল টানা পতনমুখী। 2025-এ ব্যাংক খাতের ধারাবাহিকতা এগিয়ে রেখেছে রেমিটেন্স যোদ্ধারা। ফলে বাজারে ডলারের তারল্য বেড়ে যাওয়া ঠেকাতে $2.87 বিলিয়ন তুলে নেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে রিজার্ভ ছাড়িয়ে যায় $27.87 বিলিয়ন। 2025-এ এসএমই খাতে ঋণ ছাড়ে লক্ষ্য পূরণ করতে পারেনি বেশিরভাগ ব্যাংক। ফলে ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য আবেদন করা প্রতিষ্ঠানগুলোকে মাইক্রোক্রেডিটের সক্ষমতার পরীক্ষায় ফেলে দিবে নিঃসন্দেহে। চলতি বছর সীমিত ও নিয়ম রক্ষার বাজেটের অর্থ যোগানে ব্যাংক ঋণ কমিয়ে ট্রেজারি বন্ডে ঝুঁকেছে সরকার। তবে নতুন সরকার আসলে পাওয়া যাবে প্রত্যাশিত IMF-এর 2 কিস্তি। ব্যাংক খাতে সুশাসন নিশ্চিতে ব্যাংকের সংকটকালীন পুনরুদ্ধার বা অবসানের প্রক্রিয়া সহজ করতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 ও আমানত বীমা 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 2 লাখ করার সিদ্ধান্ত নেওয়া হয় আমানতকারীদের স্বার্থে। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। তবে ইঞ্জিন সংকটে বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে ঢাকা চট্টগ্রাম রুটের কন্টেইনার পরিবহন। প্রতিদিন 4টি ইঞ্জিনের মাধ্যমে অন্তত 200 কন্টেইনার পরিবহনের প্রয়োজন হলেও পাওয়া যাচ্ছে মাত্র 1টি ইঞ্জিন। এ অবস্থায় কমলাপুর ICD গামী কন্টেইনারে জটলা বাঁধছে চট্টগ্রাম বন্দরের আশপাশের এলাকায়। আর এতে নানামুখী জটিলতায় পড়ছে আমদানি রপ্তানি বাণিজ্য। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 875 টিউএস ধারণ ক্ষমতা চট্টগ্রাম বন্দরের ICD ইয়ার্ডে ঢাকা কমলাপুরগামী কন্টেনার রয়েছে 1000-এর বেশি। আবার ইয়ার্ডে জমিয়ে না রেখে রেলওয়ে কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে এনে রেখেছে আরও অন্তত 200 কন্টেনার। মূলত ইঞ্জিন সংকটের মুখে ঢাকায় পাঠাতে না পেরে এই কন্টেনার জট এড়াতে পর্যাপ্ত র্যাকের পাশাপাশি 4 থেকে 5টি ইঞ্জিনের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র 1টি ইঞ্জিন। এই অবস্থায় ট্রেনের সংখ্যা বাড়াতে রেলওয়ে পূর্বাঞ্চলে একের পর এক চিঠি দিয়ে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। শুধুমাত্র পরিবহন জটিলতার কারণে, সংকটের কারণে আমদানিকারকরা যথাসময়ে তাদের কন্টেনারটা ডেলিভারি নিতে পারে না। তো সেজন্য আমরা রেল কর্তৃপক্ষকে বারবার পত্র দিয়ে যাচ্ছি। প্রতিদিন ঢাকা চট্টগ্রাম রুটে অন্তত 200 কন্টেনার পরিবহনের লক্ষ্যমাত্রা থাকলেও তা কোনোভাবেই 50টির বেশি হচ্ছে না। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে ঢাকা ICD গামী কন্টেনার রাখার ধারণ সক্ষমতা অতিক্রম করায় অন্তত 200 কন্টেনার এনে রাখা হচ্ছে CGPY সহ উন্মুক্ত স্থানে। এর ফলে আমদানি রপ্তানি পণ্যের যেমন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, ঠিক তেমনি প্রকৃত সময়ে পণ্য বুঝে পাচ্ছেন না
আমদানিকারকরা। একদিকে রেলপথে কন্টেনার ডেলিভারিতে 6 থেকে 7 দিন সময় লাগছে, অন্যদিকে সড়কপথে কন্টেনার পরিবহন বাড়তে থাকায় সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজটের। এভাবে যদি ক্রমান্বয়ে কমতে থাকে তাহলে কিন্তু আমাদের যারা এক্সপোর্ট এবং ইম্পোর্ট ঢাকা চিটং করে থাকি সেটা কিন্তু অনেকাংশে হ্রাস পাবে এবং যে আমাদের খরচও বৃদ্ধি পাবে। এমনিতে বহরে প্রয়োজনীয় ইঞ্জিন না থাকায় যাত্রীবাহী ট্রেন চালাতে হিমশিম খাচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল। তার সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে কন্টেনার এবং জ্বালানি তেলবাহী ট্রেন চালাতে অতিরিক্ত ইঞ্জিনের চাহিদা। এই নিয়ে চরম বেকায়দা রয়েছে রেলওয়ে পরিচালন বিভাগ। কন্টেনারের ফ্লোয়ের কারণে এই যে বলছে যে ইঞ্জিন জট, কন্টেনারের জট লেগে আছে, আসলে তুলনামূলক যে কোনো সময়ের চেয়ে এখন কন্টেনার ফ্লোটা বেশি, সেই তুলনায় আমাদের ইঞ্জিন সরবরাহটা সেই হারে বাড়ে নাই। আইসিডিগামী 500 থেকে 700 কন্টেনার নিয়ে আরও কয়েকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের 2 মাসেও পুরোপুরি স্বাভাবিক হয়নি পণ্য সরবরাহ। প্রয়োজন মতো প্রবেশ পাস না পেয়ে ভেতরে ঢুকতে পারছেন না C&F এজেন্টরা। এতে আর্থিক ক্ষতি মেনেই কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি বেড়েছে পণ্য খালাসের পরিমাণ। MS আরিফিনের রিপোর্ট। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আলফা 8 গেট দিয়ে পণ্য খালাসে ব্যস্ত শ্রমিক কর্মকর্তারা। 18 অক্টোবরের অগ্নিকাণ্ডে A, B, C গেট বন্ধের পর আমদানি পণ্য সহজে কারখানায় পৌঁছে দিতে খোলা হয়েছে এই গেটটি। সাময়িক এসব উদ্যোগে পণ্য জট কমলেও আগের মতো পাস না পাওয়ায় পণ্য বুঝে পেতে 3 থেকে 4 দিন বেশি সময় লাগছে বলে অভিযোগ C&F এজেন্টদের। 3 দিন 4 দিন পর্যন্ত লেট করে হলো মাল ডেলিভারি হচ্ছে এই জায়গায়। যতক্ষণ পর্যন্ত কুরিয়ারদের কোনো ওয়্যার হাউস না দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমাধানটা হবে না। এতে আর্থিক ক্ষতি মেনে নিয়েই আমদানি রপ্তানি কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে বলে দাবি ব্যবসায়ী উদ্যোক্তাদের। যে অগ্নিকাণ্ডটি হয়েছে তারপরে এখন পর্যন্ত এটি স্বাভাবিক পর্যায়ে যায় না। পণ্যগুলা কিন্তু যেটা এয়ারপোর্ট দিয়ে আসে সেগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, আর্জেন্সি থাকে, তো কষ্টের থেকে আমাদের ওই পণ্যের প্রয়োজনীয়তার অনেক বেশি। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে 24 ঘন্টা পণ্য খালাসের সুযোগ রাখা হলেও পণ্য বুঝে নিচ্ছেন না আমদানিকারকরা। যদি ব্যাংক করা থাকে, সিরিয়াল থাকে, মাল দিয়ে দেয়, এটা কোনো সমস্যা নেই। 24/7 চলার ফ্যাসিলিটি আমরা চালু করেছি, সেটা রাত 10টা থেকে সকাল অ্যারাউন্ড 7টা-8টা পর্যন্ত কিন্তু কোনো কার্গো কেউ রিসিভ করছেন না। এনবিআর এর তথ্য 2024-25 অর্থ বছরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এসেছে $410 কোটি পণ্য। বিমানবন্দরের কার্গো ভিলেজে এখনও স্বাভাবিক হয়নি পণ্য সরবরাহ কার্যক্রম, যদিও পণ্য সরবরাহে সর্বোচ্চ সহযোগিতা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আমদানি ও রপ্তানি খাত সংশ্লিষ্টরা বলছেন এই সংকটকালীন মুহূর্তে থার্ড টার্মিনালের কার্গো ভিলেজটি হস্তান্তর করা গেলে দূর হবে শতভাগ জটিলতা। MS আরিফিন, সময় সংবাদ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে একের পর এক সড়ক দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি। 11 মাসে শুধু কক্সবাজার অংশে ঘটেছে ভয়াবহ 88টি দুর্ঘটনা। নিহত 89 জন, আহত 255। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত মহাসড়কটি 6 লেনে উন্নীত করার দাবি ভুক্তভোগীদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মোহাম্মদ আমিনুল হক, সঙ্গে তার 4 বছরের শিশু ফায়াজ আব্দুল্লাহ। গত 5 নভেম্বর কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় আমিনুল হক হারান মা, বোন, স্ত্রী সহ পরিবারের 6 সদস্যকে। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি ও তার ছেলে। ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা থেকে পরিবারের 8 সদস্য নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন আমিনুল হক। প্রত্যেক ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। তার অভিযোগ, সড়কের অব্যবস্থাপনায় এই প্রাণহানির মূল কারণ। সবচেয়ে বেশি দায়ী সড়ক ও জনপথ বিভাগ। এই যে রাস্তাটা 2 লেন রাস্তা, এই রাস্তাটা কবে ঠিক হবে? চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এখন যেন মৃত্যু ফাঁদ। সরু রাস্তা, অতিরিক্ত যানবাহন আর বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গেল 11 মাসে শুধু কক্সবাজার অংশেই 88টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 89 জন, আহত হয়েছেন আরও অন্তত 255 জন। নিহত ও আহতদের পরিবারের অভিযোগ, বহুদিন ধরে এই মহাসড়ক 6 লেনে উন্নীত করার কথা শোনা গেলেও বাস্তবায়ন নেই। তাদের দাবি,
দ্রুত কাজ শুরু না হলে প্রাণহানি আরও বাড়বে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত 6 লেন যেটা রাস্তা হওয়া খুব জরুরি দরকার। এদিকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বিআরটিএ। কক্সবাজারে শনিবার দুপুরে 37টি দুর্ঘটনা কবলিত পরিবারের মাঝে বিতরণ করা হয় মোট 1,73,00,000 টাকার চেক। পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান। আমাদের প্রিভেনশনের দিকে বেশি কার্যক্রম আমাদের করতে হবে এবং আমাদের সদস্য সরকার সেই বিষয়ে অলরেডি অনেক কার্যক্রম নিয়েছে। তবে এটা একা বিআরটিএর পক্ষে সম্ভব না, একা পুলিশের পক্ষে সম্ভব না, এটা দরকার এক কনসার্টেড এফার্ট। বিশেষজ্ঞদের মতে দ্রুত 6 লেনে উন্নীত করা না গেলে এই সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি কমানো কঠিন হবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভোরের সময়ে এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ রাইসা। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন। দেখছেন ভোরের সময়। রাজধানী মিরপুরে পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নেত্রী হোসনে আরা সাদিককে আটক করতে গেলে এই ঘটনা ঘটে। আহতদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে একজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় নিউরোসায়েন্স হসপিটালে। রাতে আহতদের দেখতে হাসপাতালে যান এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের নেত্রী হোসনে আরা, তাকে আটক করতে মিরপুর মডেল থানার 2 জন পুলিশ সদস্য সহ আমাদের রানা খান এবং রফিক মিন্টুর নেতৃত্বে 5 জন গিয়েছিলেন। সেখানে আমাদের একজন নারী নেত্রীও ছিলেন, পিসি কামাল এবং হারুন রশিদ করে। তাদের 2 জনের নেতৃত্বে 10-12 জন রড, জিআই পাইপ সহ অতর্কিতভাবে পুলিশের সামনেই হামলা করে এবং সেখানে একজন পুলিশ সদস্যর গায়ে আহত হন। নারায়ণগঞ্জে ধলেশ্বর নদীতে ফেরি থেকে পড়ে ট্রাক সহ 5টি যানবাহন ডুবে গেছে। এ ঘটনায় মারা গেছেন 3 জন। পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীর ফেরিঘাট। শনিবার রাতে ফতুল্লার বক্তাবলীর পূর্ব পারের ঘাট থেকে বেশ কিছু যানবাহন ও যাত্রী নিয়ে ধলেশ্বরী নদী পার হচ্ছিল একটি ফেরি। মাছ নদীতে পৌঁছালে হঠাৎ একটি ট্রাকের ইঞ্জিন চালু হয়ে যায়। চলতে শুরু করলে ট্রাকটি সহ 2টি অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি ভ্যান নদীতে তলিয়ে যায়। এ সময় অধিকাংশ সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন প্রবাসী মাসুদ, ভ্যান চালক স্বাধীন ও মোটরসাইকেল আরোহী রফিক। পরে স্থানীয়রা আহত অবস্থায় রফিককে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ফেরির নিচ থেকে একে একে উদ্ধার করা হয় নিখোঁজ স্বাধীন ও প্রবাসী মাসুদের লাশ। 2 জন নিখোঁজের দাবি ছিল আমাদের কাছে। 2 জনকেই নদী থেকে উদ্ধার করা হয়েছে। একজনের নাম হচ্ছে স্বাধীন আর একজনের নাম হচ্ছে মাসুদ। মাসুদকে ফেরির প্রপেলারের সাথেই পাওয়া গেছে আর স্বাধীনকে ওই যে কোস্টগার্ডের গ্রাফি আছে ওতে উদ্ধার করেছে। 20টি যানবাহন নিয়ে ফেরিটি ধলেশ্বরী নদীর পশ্চিম পারে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। পুলিশ জানায় শনিবার ভোরের দিকে নির্বাচন অফিসের নিচ তলার স্টোর রুমের পেছন দিক থেকে জানালার গ্লাস ভেঙে আগুন দেয় দুর্বৃত্তরা। ছুটির দিন থাকায় অফিসের কর্মকর্তা কর্মচারীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। পরে ধোঁয়া দেখে স্থানীয়দের নজরে এলে নির্বাচন অফিসের নাইট গার্ড ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। দায়িত্বে যারা ছিল তারা দ্রুততার সাথে এটা নিয়ন্ত্রণ বা আগুনটা নিভাতে সক্ষম হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধু ফ্লোরে পড়ে থাকা কিছু কাগজপত্র ছাড়া। তবে আমরা সব কিছুই বিবেচনা করছি, খতিয়ে দেখছি এটা কি কারো দুর্বৃত্তদের দ্বারা সংগঠিত কোনো ঘটনা নাকি এটা কোনো অ্যাক্সিডেন্টাল কোনো ইয়ে। সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির একাংশ চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ
ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে চট্টগ্রামের হাটহাজারীর সাদেকনগর গ্রামে মাইক্রোবাসে একদল ব্যক্তি বাড়িতে ঢুকে ভাঙচুর ও আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে 2 তলা বাড়িটির 2টি কক্ষ ও একটি প্রাইভেট কার পুড়ে যায়। মুন্সিগঞ্জের গজারিয়ায় 2 ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশী যুবকের। স্বজনদের দাবি, ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত 2 ভাই। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, মাদকের বিরুদ্ধে অবস্থান সহ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে পরিচিত ছিলেন জান্নাত হোসেন। সেই জান্নাতই এখন না ফেরার দেশে। শনিবার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা তীরের দুর্গম নয়ানগর গ্রামে 2 ভাই তারেক ও রিয়াদের মধ্যে ঝগড়া বাঁধলে প্রতিবেশী জান্নাতকে ডেকে আনে তাদের মা তাসলিমা বেগম। সেখানে যেতেই দায়ের কোপে জখম হন জান্নাত। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের দাবি, তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ভাইয়ে ভাইয়ে কোবাকুবি লাগছে, ও ধরতে গেছে, ওর মাঝে কোপ লাগছে। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এই 2 ভাইয়ের একজনের পক্ষ থেকে একটা দায়ের কোপ গিয়ে এই জান্নাতের বুকে লাগে। যারা হত্যা করেছে ওই পরিবারের যারা সদস্য আছে, তারেক রিয়াদ সহ এদেরকে আমরা গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান আছে। ঘটনার পর অভিযুক্ত 2 ভাই তারেক ও রিয়াদ পলাতক রয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে আগুনের ঘটনায় মৃত্যু হয়েছে তার 7 বছরের কন্যার। পরিবারের দাবি, দরজায় তালা মেরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে, আগুনের ঘটনায় দুর্বৃত্তের হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে। ঘরের চারপাশে আগুনের লেলিহান শিখা, ভেতরে আটকা পড়েন একই পরিবারের 5 সদস্য। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে ঘটে এই ঘটনা। অভিযোগ ওঠে, অগ্নিকাণ্ডের সময় 3 সেট ঘরের 2 দরজায় বাইরে থেকে দেয়া হয়েছিল তালা। স্ত্রী ও 2 মেয়ে সহ টিনের বেড়া ভেঙে বের হতে পারলেও ভেতরে আটকা পড়ে গভীর ঘুমে থাকা ছোট মেয়ে আয়েশা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। 2 মেয়ে সহ গুরুতর দগ্ধ হন বেলালও। আমরা তো বলতে পারি না। আমি আধা কিলো সুস্থ বিচারের জন্য আবেদন করি। ঘটনা তদন্তে এরই মধ্যে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক তদন্তে মব বা দুর্বৃত্তের হামলার প্রমাণ মেলেনি। অধিকতর তদন্ত শেষে জানা যাবে প্রকৃত রহস্য। ঘরের চারিপাশে দিয়ে আগুনটা লাগে গেছে, খালি দক্ষিণ পাশটা বাকি আছে একসাথেই, আধা মিনিটের ভিতরে। তদন্তক্রমে আমরা হয়তো সিদ্ধান্তে যেতে পারবো বা মূল বিষয়টি উদ্ঘাটন করতে পারবো। এদিকে গুরুতর দগ্ধ 2 শিশুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে, আর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেলাল। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। ময়মনসিংহের দীপুচন্দ্র লক্ষ্মীপুরে বিএনপি নেতার কন্যা শিশুকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। শনিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে বিক্ষোভ সমাবেশে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ অভিযোগ করেন, দেশের সহিংস পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা দায়ী। দেশে আইনের শাসন নেই মন্তব্য করেন। সকল খুনের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন তিনি। এদিকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ শরীফ ওসমান হাদি হল নামকরণ করে শিক্ষার্থীরা। এই খুনের সাথে যারা যারা জড়িত রয়েছে তাদের প্রত্যেককে, সে যেই দলের হোক না কেন, যেই মতের হোক না কেন, তাদেরকে খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে। কাল বিলম্ব না করে এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম
এবং আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে। চুয়াডাঙ্গায় জেকে বসেছে শীত, কনকনে ঠান্ডা বাতাসে বিপাকে রয়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। এই মুহূর্তে চুয়াডাঙ্গা বড়বাজার এলাকায় আছেন সহকর্মী মাহফুজ মামুন, সরাসরি যাচ্ছে তার কাছে। উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশায় চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেগে বসেছে শীত, খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষগুলো চরম ভোগান্তির শিকার হচ্ছে প্রতিনিয়ত। গত 2 দিন ধরে চুয়াডাঙ্গাতে শীত অনেকটাই জেগে বসেছে। এই মৌসুমে গত 2 দিনে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রার দিকেই ধাবিত হচ্ছে জেলায়। গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গাতে 11 থেকে 15 ডিগ্রির ভেতরে তাপমাত্রা ওঠানামা করছিল। আজ সকাল 6টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 13.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা 97% ছিল। গতকাল সকাল 6টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 15 ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর 3টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 20.2 ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দুপুর 3টায় 25.5 ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিনই হচ্ছে তাপমাত্রা হ্রাস পাচ্ছে দিনের এবং রাতের, যার কারণেই হচ্ছে জনজীবনে চুয়াডাঙ্গাতে শীত অনুভূত হচ্ছে। আমি চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে হচ্ছে দিনে এবং রাতের তাপমাত্রা প্রায় একই হওয়ার কারণে দিনের বেলা হচ্ছে বেশি শীত অনুভূত হচ্ছে জনজীবনে। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে সাধারণ মানুষগুলো। আর হচ্ছে চুয়াডাঙ্গাতে আকাশ মেঘলা থাকার কারণে শনিবার সারাদিন সূর্যের দেখা তেমন একটা মেলেনি, যার কারণে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে সাধারণ মানুষের মাঝে। সাধারণ মানুষগুলো একরকম অসহায় জীবনযাপন করেছেন। যে শীতের কারণে, শীত হঠাৎ করে জেগে বসার কারণেই হচ্ছে মানুষ অনেকটা বিড়ম্বনায় পড়ছেন। দিনের বেশিরভাগ সময় শহর ফাঁকা থাকছে, ছিন্নমূল এবং অসহায় মানুষগুলো খড়কুটো জ্বালিয়ে আগুন জ্বালিয়ে তারা শীত থেকে বাঁচার চেষ্টা করছে উষ্ণতা নেওয়ার মাধ্যমে, যা পর্যাপ্ত নয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে এই শীত মৌসুমে প্রায় 8,000 কম্বল বিতরণ করা হয়েছে, যা চাহিদার তুলনায় অনেকটাই কম বলে জানিয়েছেন শীতার্থ মানুষগুলো। শীতার্থ মানুষের মাঝে আরো কম্বল বিতরণ করা সম্ভব হলে পারে মানুষগুলো অনেকটাই হচ্ছে নির্ভর হতে পারবে শীত থেকে, নয়তো তাদেরকে হচ্ছে অনেকটাই অসহায় জীবনযাপন করতে হতে পারে। কেননা হচ্ছে চুয়াডাঙ্গা হচ্ছে শীত প্রধান একটি জেলা। এই জেলাতে যে কম্বল বিতরণ করা হচ্ছে তা পর্যাপ্ত নয়। জেলা প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক সহ বিভিন্ন সংগঠন থেকে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ালে তারা কিছুটা হচ্ছে শীত থেকে নিবারণ পাবে। আর চুয়াডাঙ্গা সদর হাসপাতাল গুলোতে বাড়তে শুরু করেছে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। রোটা ভাইরাসের কারণে শিশুরা বেশি ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে। এছাড়াও শিশু ওয়ার্ডেও রয়েছে জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীত নিয়ে সর্বশেষ। প্রভাবে বেহাল দশা নেত্রকোনার আটপাড়ার পূর্ব হাতিয়ার আবাসন প্রকল্পের। পরিত্যক্ত হয়ে পড়েছে অর্ধেকেরও বেশি ঘর। মাথা গোঁজার কোনো ঠাঁই না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ 21টি ঘরে বসবাস করছেন ভিটেমাটি হারা মানুষ। তাদের অভিযোগ, নির্মাণের পর সংস্কার না হয় এমন অবস্থা ঘরগুলোর। বরাদ্দ পেলে সংস্কারের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আলপনা বেগমের তথ্য, আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। এই আবাসন প্রকল্পের ঘরগুলো এমনই বেহাল দশা। 50টির মধ্যে পরিত্যক্ত হয়ে পড়েছে 31টি ঘর। মাথা গোঁজার কোনো ঠাঁই না থাকায় বাকি 19টি মরিচা ধরা টিনের ঘরে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন ভিটেমাটিহারা অসহায় মানুষ। নেত্রকোনার আটপাড়া পূর্ব হাতিয়ার এলাকায় 1.5 যুগ আগে সরকারি অর্থায়নে আবাসন প্রকল্পটি নির্মাণ করা হয়। সুবিধাভোগীদের অভিযোগ, নির্মাণের পর সংস্কার না হওয়ায় ঘরগুলোর এমন বেহাল দশা। মাঝে আগুনে পুড়েও ক্ষতিগ্রস্ত হয় একাধিক ঘর। সংশ্লিষ্টদের তদারকি না থাকা এবং বসবাসের পুরোপুরি অনুপযোগী হয়ে যাওয়ায় অর্ধেকের বেশি পরিবার বিভিন্ন সময় ছেড়ে যায় আবাসন প্রকল্প। যে কয়েকটি পরিবার এখনো টিকে আছে, ঝড় বৃষ্টি ও শীতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অফিসার এই আইতাছে, জায়গা মাপতাছে, ঠিক আছে আপনারা ঘর হবে, আপনারা একটু ধৈর্য ধরেন, এই কথাতেই যাইতেছে। এখানে বসবাস করতেছে আজকে 17 বছর ধরে। জ্বর তুফানে অনেক সময় ইট আমরা সরিলেও করে গড়টা ঠিক করে দিত, খাইয়াম না খাই মায়া শান্তিতে হইতে থাকতাম। বরাদ্দ পেলে ঘরগুলো সংস্কারের আশ্বাস জেলা প্রশাসকের।
যদি কোনো ডিমান্ড পাই আমরা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবো এবং নিয়ম অনুযায়ী বরাদ্দ পেলে আমরা এটা মেরামত সহ যা যা করার আমরা ব্যবস্থা নেব। 2009 সালের 19 নভেম্বর পূর্ব হাতিওর আবাসন প্রকল্পের ঘরগুলো সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়। সময় সংবাদ, নেত্রকোনা। ভোরের সময় আরও থাকছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রের। আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদেরও পাশে চান জেলেনস্কি। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ওডেসায় নিহত 8 জন। বিশ্ব মেডিটেশন দিবস আজ। নানা আয়োজনে বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। বিস্তারিত জানাতে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনার আছেন সহকর্মী মেহেদী হাসান বাপি ও মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার আছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি প্রথমে যাচ্ছি বাপির কাছে। মন ভালো তো সব ভালো, এই স্লোগান নিয়ে বরিশালে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব মেডিটেশন দিবস। সেই সকাল থেকেই কিন্তু তীব্র শীতকে উপেক্ষা করে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন কয়েক শতাধিক ব্যক্তি। সকলেই এসেছেন মনকে ভালো করার এক প্রাচীন ঔষধের চিকিৎসা নিতে। সেই একটু জানিয়ে রাখি, সেই সকালবেলা যারা এই মেডিটেশনে অংশ নিয়েছেন তাদের কিন্তু শুরুতেই অভ্যর্থনা জানান আয়োজক কমিটির নেতৃবৃন্দ। পাশাপাশি তারা রেজিস্ট্রেশনের মাধ্যমে আসন গ্রহণ করেন। আর পাশাপাশি তাদের মেডিটেশন চর্চায় বিতরণ করা হয় কোয়ান্টাম বুলেটিন। একটু জানিয়ে রাখি, বাংলাদেশে 3 দশকেরও বেশি সময় ধরে মেডিটেশন চর্চাকে জনপ্রিয় করে তুলছে কোয়ান্টাম ফাউন্ডেশন। হাজার হাজার সদস্য নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেরা আগের চেয়ে ভালো আছেন, অন্যদেরকেও রাখছেন ভালো, যুক্ত হচ্ছেন সামাজিক ও মানবিক নানান কাজে। মেডিটেশন চর্চার বহু প্রাচীন পদ্ধতির বিভিন্ন ধর্মের প্রচারকরা এই পদ্ধতি অবলম্বন করতেন। ঠিক করে বলতে গেলে এটি আসলে মনের ব্যায়াম, মনকে স্থির করার এক বহু পুরনো পদ্ধতি, মনকে ভালো রাখার অব্যর্থ হাতিয়ারও। মনের শক্তিকে নানা কাজে লাগানোর পরীক্ষিত প্রক্রিয়া, মনকে প্রশান্ত করে শরীর সুস্থ রাখার এক কার্যকর অনুশীলন, যা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। নিয়মিত মেডিটেশন অনুশীলনে মন হয় প্রশান্ত ও অচঞ্চল, স্নায়ুপেশী হয় শিথিল, বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতা, ফলে শারীরিক সুস্থতার পরিমাণও বেড়ে যায়। দেহে ও মনের ভালো থাকার মাত্রা বৃদ্ধি পেলে সেটি ইতিবাচক প্রভাব পড়ে পেশা জীবনেও। শিক্ষার্থী হলে বাড়ে মনোযোগ, আত্মবিশ্বাস ও আগ্রহ কমে যায়, পরীক্ষা ভীতি, সুস্পষ্ট হয় জীবনের লক্ষ্য, যা বর্তমান সময়ের জেনজিদের জন্য খুবই জরুরি। চাকরিজীবী হলে বাড়ে কাজের প্রতি আন্তরিকতা। মেডিটেশন এখন বহু কাউন্সিলের আবশ্যকীয় পরামর্শ উপাদান। কেননা মন যখন সহমর্মী তখন যে কোনো সম্পর্কই হয়ে ওঠে আরও সুন্দর। এসবের বাইরে আত্মিক উন্নয়নের জন্য মেডিটেশনের ভূমিকা বলাই বাহুল্য। নিয়মিত চর্চাকারীরা হয়ে ওঠে না আগের চেয়ে আরও বেশি মানবিক, একত্রে হন সেবামূলক নানা কাজে। বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু একসঙ্গে মেডিটেশন করছেন শান্তিপ্রিয় শতাধিক মানুষ। আর বরিশালে কিন্তু সকাল থেকেই আপনার প্রায় 2 শতাধিক মানুষ এখানে অংশ নিয়েছেন, এবং এতে কিন্তু অংশ নিয়েছেন নারী, পুরুষ, বিভিন্ন শিক্ষক ও প্রতিষ্ঠানের মানুষ। এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ। মুন্সিগঞ্জে রয়েছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, আমরা এই মুহূর্তে সরাসরি যাচ্ছি তার কাছে। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ, এই স্লোগানই কিন্তু এই বিশ্ব মেডিটেশন দিবসে বারবার উচ্চারিত হচ্ছে। কারণ এই যে বিশ্ব মেডিটেশন দিবস ঘোষণা করেছে জাতিসংঘ 2024 সালে, কিন্তু 33 বছর ধরে বাংলাদেশে এই মেডিটেশন চর্চা করে আসছিল। এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের যে শহীদ আল বুখারী, তিনি কিন্তু এই যে প্রাচীন বৈজ্ঞানিক পদ্ধতি, এই পদ্ধতি অবলম্বন করে এই মানুষের যে মনকে স্থির রাখবার জন্যে যেসব কৌশল, সেটা কিন্তু তিনি বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন। এবং আপনারা জানেন যে প্রাচীন আমল থেকেই এই মেডিটেশন চর্চা কিন্তু করে নানা রকম গুণীজনরা তারা নিজেদেরকে সুরক্ষিত করেছেন, নিজেদের যে জ্ঞান চর্চা সেটিকে শানিত করেছেন, সুস্থ থেকেছেন। এবং অতীশ দীপঙ্কর, যিনি 1000 বছর আগে জন্মগ্রহণ করেছেন এই বিক্রমপুরের বজ্রযোগিনীতে, সেটিও কিন্তু তার যে বজ্র মেডিটেশন তো নানাভাবে আলোচিত হচ্ছে। এবং এই আজকে যে মেডিটেশন দিবস, সেই মেডিটেশন চর্চায় যে সচেতনতা সৃষ্টি, সেটি কিন্তু গুরুত্ব আরোপ করেছে জাতিসংঘ। কারণ এটি এখন অনেক বেশি জরুরি একটি বিষয় হয়ে পড়েছে, কারণ এর মধ্য দিয়ে
যে জাতিসংঘ মূলত মানসিক ও শারীরিক যে সুস্বাস্থ্য সেটি সার্বজনীন অধিকারকেই কিন্তু গুরুত্ব আরোপ করছে। যে বৈজ্ঞানিক নানান গবেষণার ভিত্তিতে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা মেডিটেশনকে যে একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সেটি কিন্তু যত্ন নেওয়ার পদ্ধতি হিসাবে তারা ঘোষণা করেছেন। মেডিটেশন আসলে যে মনের ব্যায়াম, মনকে যে প্রশান্ত করে, শরীরকে যে সুস্থ রাখার এক কার্যকর অনুশীলন যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, সেই কারণে কিন্তু এটির গুরুত্ব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আর এই জন্যে কিন্তু বলা হয় মন ভালো তো সব ভালো। নিয়মিত মেডিটেশন অনুশীলনে স্নায়ু পেশি শিথিল হয়, মন চাপমুক্ত হওয়ার কারণে মনোদৈহিক রোগের ঝুঁকি কমে যায়, ফলে শারীরিক ও সুস্বাস্থ্যতার পরিমাণও বেড়ে যায়। আজ যে এই মেডিটেশন দিবসটি পালিত হচ্ছে সেখানে কিন্তু কোয়ান্টাম ফাউন্ডেশন বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছেন এবং তারা বলছেন যে এই মনোদৈহিক রোগ হচ্ছে 70% বেশি। যদি নিয়মিত মেডিটেশন করা যায়, মনের জটিলতা কাটিয়ে ফেলা যায়, এই টেনশন ফ্রি থাকা যায়, তাহলে কিন্তু ওষুধ ছাড়াই 70% রোগ কিন্তু মুক্ত হওয়া যায়। এবং কোয়ান্টাম ফাউন্ডেশন যে 4 দিন ব্যাপী তারা যে এই কোয়ান্টাম মেথড কোর্স করে, সেই কোর্সের মধ্যে দিয়ে কিন্তু এই কোয়ান্টাম চর্চা এবং কোয়ান্টাম চর্চার কৌশল রপ্ত করছে এবং সারা দেশে কিন্তু আজকে এই কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে এই মেডিটেশন দিবসটি পালিত হচ্ছে। এবং এর মধ্য দিয়ে যে বাংলাদেশের যেসব হাসপাতালগুলোতে আছে মানুষ নানা রোগে ভুগছে, এই যে এই মেডিটেশন চর্চার মাধ্যমে কিন্তু এর থেকে মুক্ত হওয়া যায় এবং যথাসময়ে বিছানায় যাওয়া এবং সকালে ওঠা এবং এই মেডিটেশন গুলো চর্চা করার উপর কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছে। তো এই ছিল বিশ্ব মেডিটেশন দিবসের মুন্সিগঞ্জের সবশেষ। বিশ্ব মেডিটেশন দিবস পালনের খবর জানতে এতক্ষণ ছিলাম মুন্সিগঞ্জ ও বরিশালে। পোকার আক্রমণে দিশেহারা জামালপুরের চরাঞ্চলের চাষিরা। কীটনাশক দিয়েও মিলছে না কোনো প্রতিকার, এতে ক্ষতির মুখে পড়েছেন তারা। লোকসান কাটিয়ে উঠতে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর সদরসহ দেওয়ানগঞ্জ, ইসলামপুর, বকশীগঞ্জ, মেলান্দহ ও মাদারগঞ্জের চরাঞ্চল জুড়ে চাষ হয় শীতকালীন সবজি গোল বা তালবেগুন। বিক্রি হয় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। চরের চাষিদের আয়ের বড় একটা অংশ এই বেগুন যোগান দিলেও এবছর পোকার আক্রমণে দিশেহারা তারা। এরা আছে মানে বাগুন সিদ্ধি করে, আরেক পোহা আছে পাতা মধ্যে ধরে ওয়াশ চুইসা খেলা। এর মধ্যে খালি পোকার কোনো পর্তা নাই। বাজার নেয় নামাই কলে না কিনে আইস বিষ দিয়ে আছি, পোকা তৈরি হয়েছে, পোকা ছাড়া আর পাইতেছি না। যে জায়গায় 5 মণ হইতো এখন 1.5 মণ পাই। চাষিদের অভিযোগ, কৃষি অফিসের কোনো ব্লক সুপারভাইজার তাদের কোনো পরামর্শ দিচ্ছে না। সেই সঙ্গে রয়েছে বাড়তি উৎপাদন খরচের চাপ। কোনো সাহেব খেত দেখে না, কোনো সাদা খেত দেখে না, আমার অবস্থা খুবই খারাপ। এবার আসল কি জিনিস তুলে দেখাবো না কোনো গৃহস্থ, খালি আমি বলতে না সবাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বেগুনের ভালো ফলন ও দাম পাচ্ছেন চাষিরা, তবে কিছু জমিতে পোকার আক্রমণ দেখা দেয় নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। বেগুনের ফলটা ছিদ্রকারী পোকাটা খুব বেশি আক্রমণ হয়, যার কারণে কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি পাশাপাশি বাড়ি বেগুন 8 এবং 10 এবং 12 পোকার প্রতিরোধী আমরা তাদেরকে এইটাকে পরিবর্তে আমরা ওইটাকে আবাদ করার জন্য আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। এবছর জামালপুরে 4350 হেক্টর জমিতে বেগুনের চাষ হয়েছে। সময় সংবাদ, জামালপুর। 24 ঘন্টায় গাজার 2 ভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের বানি সুহেইলা এলাকায় 4 জন ও গাজা সিটি তুফাহ এলাকায় নারী ও শিশুসহ 6 জন প্রাণ হারিয়েছেন। তীব্র শীতে অঞ্চলটিতে বাড়ছে শিশু মৃত্যুর হার। এদিকে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধিরা নিয়মিত বৈঠক করে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করেছেন। কাগজে কলমে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় শুক্রবার বানি সুহেইলা এলাকায় একাধিক বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। একই দিন গাজা সিটির তুফা এলাকায় আশ্রয় কেন্দ্রে হামলায় নারী ও শিশুসহ অনেকে নিহত হন। চলাচলে বিধিনিষেধ এবং হামলার কারণে ঘটনাস্থলে যেতে পারেননি উদ্ধারকারীরা। ইসরায়েলের দাবি, গাজায় অভিযান চলাকালীন সন্দেহভাজন ব্যক্তিদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
এদিকে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধিরা শুক্রবার মিয়ামিতে বৈঠক করেন। গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের অগ্রগতি মূল্যায়ন করেন তারা। এ সময় মানবিক সহায়তা বৃদ্ধি, মরদেহ হস্তান্তর, আংশিক সেনা প্রত্যাহার এবং সহিংসতা কমানোকে প্রথম ধাপের অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়। বৈঠকে দ্বিতীয় ধাপের জন্য গাজায় স্বায়ত্তশাসিত প্রশাসন গঠন, বেসরকারি ও নিরাপত্তা কাজ পরিচালনার পরিকল্পনা এবং অবকাঠামো ও বাণিজ্য সহ পুনর্গঠন প্রক্রিয়ার বিষয়গুলো আলোচনা করা হয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গাজার পরিস্থিতি এখনো বিপজ্জনক। 16 লাখ মানুষ তীব্র খাদ্য সংকট ও অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। কিছু এলাকায় পরিষ্কার পানি পৌঁছেছে, স্বাস্থ্য কেন্দ্র পুনরায় খোলা হয়েছে। তবে শীত ও বৃষ্টি শিশুদের জন্য ঝুঁকি বাড়াচ্ছে। তিনি আরো বলেন, যুদ্ধবিরতি স্থায়ী করতে এবং সহায়তা পৌঁছাতে সীমান্ত ক্রসিং খুলতে হবে। একই সঙ্গে বিধিনিষেধ তুলে নিয়ে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে নির্বিঘ্নে কাজ করার সুযোগ দিতে হবে। ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে, শীতে গাজায় শিশু ও নবজাতকেরা মারা যাচ্ছে। খান ইউনিসে 29 দিনের নবজাতক হাইপোথার্মিয়ায় মারা গেছে। আশ্রয় ও কাপড় না পেয়ে প্রাণ গেছে 2 সপ্তাহ বয়সী আরেক শিশুর। সংস্থাটি জানায়, শীতের কারণে শ্বাস প্রশ্বাসের সংক্রমণ বাড়ছে, যা 5 বছরের নিচে শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক কাঠামোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপ এই 4 পক্ষকে নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যেই ইউক্রেনের অবস্থান শক্ত করতে 90 বিলিয়ন ইউরো অর্থায়নের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আলোচনার মধ্যেও রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ওডেসায় 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 27 জন। স্থানীয় সময় শুক্রবার রাতে ইউক্রেনের ওডেসা বন্দরে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন হতাহত হন। গুরুত্বপূর্ণ বন্দর ও লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। বিদ্যুৎহীন হয়ে পড়ে 20 লাখেরও বেশি মানুষ, যা তীব্র শীতে তাদের বিপাকে ফেলেছে। ইউক্রেনের নিরাপত্তা সংস্থার সূত্র জানায়, প্রথমবারের মতো ভূমধ্যসাগরে একটি রুশ তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে তারা। এতে ট্যাঙ্কারটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। শনিবার কিয়েভের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র একটি নতুন আলোচনা কাঠামো প্রস্তাব করেছে। তার ভাষায়, এই কাঠামোতে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাশাপাশি ইউরোপীয় প্রতিনিধিরাও থাকতে পারেন। শুক্রবার ইউক্রেনীয় প্রতিনিধি দলের প্রধান রুস্তেম ওবেরভ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান জেলেনস্কি। যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গেও আলাদা বৈঠক করবে। এর ফলাফলের উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কিয়েভ। মার্কিন নেতৃত্বাধীন এই আলোচনাকে ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরালো হচ্ছে ফ্লোরিডার মিয়ামিতে। আলোচনায় অংশ নিতে পারেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার রুশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন। রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ নিজেই যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি নিশ্চিত করেন, যদিও ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নাকচ করেছে মস্কো। কূটনৈতিক প্রচেষ্টার মাঝে ইউক্রেনের অবস্থান শক্ত করেছে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত। জেলেনস্কি জানান, 2026-27 সালে 90 বিলিয়ন ইউরো অর্থায়ন পাবে ইউক্রেন, যা ভবিষ্যৎ শান্তি আলোচনায় কিয়েভের অবস্থান আরও জোরালো করবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, রুশ অধিকৃত এলাকায় নির্বাচন সম্ভব নয় এবং ইউক্রেনের নির্বাচন কবে ও কিভাবে হবে তা নির্ধারণ করার অধিকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেই। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভেনেজুয়েলার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞাভুক্ত জাহাজ চলাচলের সম্পূর্ণ অবরোধ ঘোষণার কয়েকদিনের মধ্যেই এই অভিযান চালানো হয়। একই সঙ্গে ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে ওয়াশিংটন। পাল্টা অভিযোগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরকার পরিবর্তনের চেষ্টা চালানোর অভিযোগ তুলেছে ভেনেজুয়েলা। চলমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মাদক পাচার ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে ভেনেজুয়েলার উপর সামরিক চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় দেশটিতে যে কোনো ধরনের তেলবাহী ট্যাঙ্কার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে হোয়াইট হাউস। এর কিছুদিন পরেই ভেনেজুয়েলার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে যুক্তরাষ্ট্র। 3 মার্কিন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, অভিযানের নেতৃত্ব দেয় মার্কিন কোস্টগার্ড। অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, এটি ছিল কনসেন্টেড বোর্ডিং, অর্থাৎ জাহাজটি স্বেচ্ছায় থেমে মার্কিন বাহিনীকে তল্লাশির অনুমতি দেয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনেজুয়েলার কাছাকাছি এলাকায় এটি দ্বিতীয় ট্যাঙ্কার জব্দের ঘটনা।
পাশাপাশি ক্যারিবীয় অঞ্চলে সামরিক তৎপরতা বাড়ানোর অংশ হিসেবে পুয়ের্তো রিকোর পন্স ও আগুয়াদিলার বিমানবন্দরে মার্কিন সামরিক মহড়া চালানো হয়। পন্সের মার্সেদিতা আন্তর্জাতিক বিমানবন্দরে ভারী পরিবহন বিমান C-17 গ্লোবমাস্টার মোতায়েন করা হয়েছে। ট্রাম্প প্রশাসন জানায় অঞ্চলটিতে হাজার হাজার সেনা, নৌবাহিনীর জাহাজ ও যুদ্ধ বিমান পাঠানো হয়েছে। একই সঙ্গে খুব শিগগিরই ভেনেজুয়েলায় স্থল হামলা শুরুর হুমকি দেন ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এসব পদক্ষেপকে সরকার উৎখাতের চেষ্টা বলে অভিযোগ করেছেন। বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ নিতে চায়। বড়দিন উপলক্ষে ইংরেজিতে দেয়া এক বার্তায় তিনি মার্কিন জনগণকে যুদ্ধ উস্কে দেয়া নীতির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পরিস্থিতিকে অত্যন্ত উত্তেজনাপূর্ণ উল্লেখ করে সংলাপ, উত্তেজনা প্রশমন এবং আন্তর্জাতিক আইন মানার আহ্বান জানিয়েছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সোমবারের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে থাইল্যান্ড কম্বোডিয়াকে রাজি করানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় সীমান্তবর্তী এলাকায় 1000-এর বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। বাস্তুচ্যুত হয়েছে পরিবার ও শিক্ষার্থীরা। সংঘর্ষের প্রভাব পড়েছে দূরবর্তী উপকূলেও। থেমে গেছে মাছ ধরা, স্থবির হয়ে পড়েছে স্থানীয় বাজার। এর পাশাপাশি অনিশ্চয়তায় পড়েছেন থাইল্যান্ডে অবস্থানরত লাখো কম্বোডীয় অভিবাসী শ্রমিক। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে নতুন করে গোলাগুলি শুরু হওয়ায় সীমান্তবর্তী 1060টি স্কুল একযোগে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেয় থাই শিক্ষা মন্ত্রণালয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বুরিরাম প্রদেশে 100-র বেশি স্কুল বন্ধ। শিশু ও কিশোরদের বড় একটি অংশ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে, যেখানে পড়াশোনা ও স্বাভাবিক শৈশব দুটোই থমকে গেছে। টানা 13 দিন ধরে আমি এখানে। গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে আমরা বাড়ি ছেড়েছি। আমি তাড়াতাড়ি স্কুলে ফিরতে চাই, আমার বন্ধুদের দেখতে চাই। সংঘর্ষের প্রভাব সীমান্ত ছাড়িয়ে পড়েছে থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় ট্রাট প্রদেশের উপকূলেও। নিরাপত্তাজনিত কারণে নৌবাহিনীর নির্দেশে সাময়িকভাবে মাছ ধরা বন্ধ রাখা হয়েছে। কাজ হারিয়েছেন জেলেরা, বন্ধ হয়ে গেছে আয়ের একমাত্র পথ। স্থানীয় চেম্বার অফ কমার্স বলছে, আয় বন্ধ হলেও ঋণের বোঝা থেকেই যাচ্ছে, যা চরম সংকটে ফেলেছে উপকূলীয় অর্থনীতিকে। মাছ ধরা নিষেধাজ্ঞার সরাসরি প্রভাব পড়েছে স্থানীয় বাজারে, যেখানে প্রতিদিন 100 কেজির বেশি সামুদ্রিক মাছ ও চিংড়ি বিক্রি হতো। এখন তা নেমে এসেছে 1/5। একই সঙ্গে অনিশ্চয়তায় পড়েছেন থাইল্যান্ডে থাকা 5 লাখেরও বেশি কম্বোডীয় অভিবাসী শ্রমিক, যারা না পারছেন দেশে ফিরতে, না নিশ্চিত করতে পারছেন কাজের ভবিষ্যৎ। সব মিলিয়ে তাদের জীবন এখন স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে থাইল্যান্ড ও কম্বোডিয়াকে আবারও ফিরিয়ে আনতে কাজ করছে ওয়াশিংটন। স্থানীয় সময় শুক্রবার তিনি বলেন, সোমবারের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে দুই দেশকে রাজি করানো সম্ভব হবে বলে তারা আশাবাদী। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।